এটা 2016-17 দিকে, আমার সালটা সঠিক মনে নাই। এটা হলো গিয়ে নভেম্বরের মাঝখানের দিকের ঘটনা। তো নভেম্বরের মাঝখানের দিকের ঘটনা যেহেতু, সেহেতু কিন্তু ঢাকা সিটিতে কিন্তু নভেম্বরের মাঝের দিকে শীত অতটা পড়ে না। শীতটা শুরু হয় হলে গিয়া ডিসেম্বরের দিকে ঢাকা শহরে, কিন্তু নভেম্বরের মাঝের দিকে কিন্তু গ্রাম অঞ্চলে শীত পড়ে যায়। এটা বললাম কেন, এটা পরবর্তী সময় রিলেট করতে সাহায্য করবে আপনাদেরকে, এজন্য বলে নিলাম। তো দিনটা ছিল শুক্রবার, কোনো একটা শুক্রবার নভেম্বরের মাঝামাঝির দিকে, 2016 অথবা 17 সালের দিকের কথা। তো আমাদের বন্ধুরা মিলে আমরা প্ল্যান করছিলাম আটিবাজারের এখানে যাব। আমার বাসা হাজারীবাগে, আটিবাজারের ওইখানে যেতে আমাদের বেশিক্ষণ সময় লাগে না। আর আমার একটু গ্রাম্য পরিবেশে ঘোরাফেরা করতে খুব পছন্দ হয় বা ভালো লাগে। আমি খুব এনজয় করি গ্রাম্য পরিবেশে ঘোরাফেরা করতে, যেহেতু আমরা শহরাঞ্চলে বসবাস করি এবং শহরের যান্ত্রিক জীবন আমাদের মানে একদম হ্যাকটিক একটা লাইফ লিড করি। তো আমার একটু গ্রাম, একটু সবুজ পছন্দ। তো আমার একটা দাওয়াত ছিল সেদিন। সো দাওয়াত শেষ করে ওরা ততক্ষণে, আমার 5 বন্ধু, 5টা বাইকে 7 জন বন্ধু ছিলাম আমরা। তো ওরা ততক্ষণে কিন্তু আটিবাজার পৌঁছায় যায়। তো আমি আসতে একটু লেট করি। আমি আটিবাজারের ওইখানে একটা হালিম ছিল, ওই হালিম খাইতে খুব পছন্দ করতাম। হালিম খাই, দেন চাটা খাওয়ার পরে আমরা ওই কলাতিয়ার ওই আশেপাশে ঘোরাঘুরি করি। হঠাৎ করে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে একজন বলে উঠলো যে চল মানিকগঞ্জ যাই। মানিকগঞ্জ আমারও হোম ডিস্ট্রিক্ট। তো সৈকত নামে একটা বন্ধু বলে উঠলো মানিকগঞ্জ যাই। তো আমি ভাবলাম যে সবাই যাচ্ছে, সবাই কি আর রাজি হবে নাকি, আমিও হুজুকে বলে উঠলাম হ্যাঁ যাব, সবাই গেলে আমিও যাব। তো অনেকে বলে উঠলো যে আচ্ছা ঠিক আছে, মানে বাকি 6-7 জন যারা ছিল তারা সবাই বলে উঠলো যে হ্যাঁ যাব। ততক্ষণে কিন্তু প্রায় 10টার কাছাকাছি বাজে, রাত 10টার কাছাকাছি। তো আমি একটা পাঞ্জাবি পরা মাত্র, আমার গায়ে কিছু নাই। লাকিলি সৈকত একটা উইন্ড ব্রেকারের মতো কিছু একটা পরা ছিল, বা জ্যাকেটের মতো কিছু একটা পরা ছিল। বাকি সবাই মোটামুটি শীতে জামা কাপড় পরা না। তো ওই হুজুকে বাসার থেকে একটু মিথ্যা টিথ্যা কথা বলে আমরা চলতে থাকলাম। তো আপনারা জানেন যে কলাতিয়ে দিয়ে হেমায়তপুর বের হওয়ার একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমরা যেতে থাকলাম। ওই রাস্তাটা আমাদের ওই দিনই প্রথম ধরা। তো হেমায়তপুর পৌঁছিয়ে তারপরে আমরা মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। তো ওইখানে আবার একটু ব্রেক নিলাম। ব্রেক ট্রেক নিয়ে মানে গ্রুপ রাইডিং এ যা হয় আর কি, আমরা ব্রেক নিলাম। ব্রেক ট্রেক নিয়ে একদম 1 ঘন্টার রাস্তা 1.5-2 ঘন্টা লাগাইয়া গেলাম। তো আপনাদের মনে আছে যে আমি কলাতিয়ার কাছাকাছি ছিলাম হলে গিয়ে রাত 10টার দিকে। তো আমাদের মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে পৌঁছাতে পৌঁছাতে রাত 12টার কাছাকাছি বেজে যায়, এবং তখন থেকে আমি ফিল করতে থাকি যে আমার একটা মাত্র পাঞ্জাবি পরা, আমি বাইক ভালো মতো চালাইতে পারতেছি না শীতের কারণে। ততক্ষণে মানিকগঞ্জের রাস্তায় কুয়াশা পড়ে গেছে একদম, আমার 1 হাত 2 হাত পর্যন্ত দেখা যায় না এরকম কুয়াশা। আমরা নিজেরাও ভাবতে পারি নাই যে মিড নভেম্বরের দিকে এত ঘন কুয়াশা পড়ে যাবে মানে গ্রাম অঞ্চলে। তো আমার বাসাও কিন্তু মানিকগঞ্জ গড়পাড়ার দিকে। তো আমি ওদেরকে গড়পাড়ায় নিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা যাব হলে গিয়ে হরিরামপুরে। আমি, আমার বাসা মানিকগঞ্জে হইলেও আমি কখনো হরিরামপুরের দিকটায় যাই নাই। আর আমার সবসময় রাতের বেলা রাইড করতে একটু বেশি পছন্দ হয়, বা আমার ভালো লাগাটা কাজ করে রাতের বেলা রাইড করতে। তো আমি চাইলে ওদেরকে আমার বাসায় নিয়ে যেতে পারতাম, মানে আমার নানুর বাসায়, কিন্তু ওই যে আমার একটা অ্যাডভেঞ্চার একটা ফিল লাগবে, এর জন্য আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে আমি ওদের সাথেই যাই। প্রথমে একটু বাহানা দিছিলাম যে আমার একটা জ্যাকেট নিয়ে আমি আসতেছি, পরে চিন্তা করলাম আমি তো পথই চিনি না, কোথায় যাব। তো ওদের সাথেই গেলাম, মানে 5টা বাইকে আমরা 7 জন রওনা দিয়ে দিলাম বাস স্ট্যান্ড থেকে। তো আপনারা যারা হরিরামপুরে বসবাস করেন তারা জানবেন মানিকগঞ্জ থেকে বেউথা দিয়ে হরিরামপুরের ভেতরে ঢোকার রাস্তাগুলো দিয়ে 7টা কি 8টা লোহার ব্রিজ পড়তো। তো এটা বলতেছি কারণ কারণ আছে। তো আমরা চলতে থাকলাম। সৈকত একমাত্র রাস্তাটা চিনে, আমি মানিকগঞ্জের হলেও আমি না রাস্তা চিনি না। তো
আমরা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, প্রথম কি দ্বিতীয় লোহার ব্রিজটা পার হওয়ার পরে, তৃতীয় নাম্বার অথবা দ্বিতীয় নাম্বার আমার সঠিক মনে নাই, লোহার ব্রিজে এসে আমি সবচেয়ে পেছনে ছিলাম আর কি, আমার বাইকের স্টার্টটা হঠাৎ বন্ধ হয়ে যায়। তখন থেকেই আসলে প্যারানর্মাল কি জিনিস বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস কি জিনিস আমার মানে বোধ হওয়া শুরু করে। তো স্টার্ট বন্ধ হয়ে যায়, মানে মিডল অফ দ্য ব্রিজে, একদম লোহার ব্রিজের একদম মাঝ বরাবর আমার স্টার্টটা বন্ধ হয়ে যায় আউট অফ নোওয়্যার। আমার গাড়িতে সবকিছু ঠিকঠাক আছে, আমার বাইকে পর্যাপ্ত পরিমাণ ফুয়েল আছে, এবং মানে আমার বাইকটা টিপটপ কন্ডিশন এবং ভালো কন্ডিশন। স্টার্ট বন্ধ হয়ে যায়, এমতো অবস্থায় কিন্তু আমাকে ফেলে ওরা মানে চলতে থাকে। তখনকার সময় কিন্তু এত কমিউনিকেটর ছিল না, এত মানে আধুনিকায়নের যত সরঞ্জাম আছে সেই সরঞ্জামগুলো কিন্তু তখন ছিল না। তো ওরা যখন একটু সামনে চলে যায় তখন আমি, আর সৈকত যাওয়ার সময় বলছিল যে একটাই রাস্তা, তো আমি অত বেশি ঘাবড়াই নাই, যে একটাই যেহেতু রাস্তা ঠিক আছে। তো আমার বাইক স্টার্ট নেয় না, 2-3 বার স্টার্ট নেওয়ার পর, মানে 2-3 বার চেষ্টা করার পরে আমার বাইকটা স্টার্ট নিল। তো আমার বাইক স্টার্ট নেওয়ার পরে ওই যে বলছিলাম লোহার ব্রিজ, এই যে একটা কানেক্ট করতে পারবেন, আমি ফার্স্ট গিয়ারে দিয়ে যখন পিক আপটা বাড়ি দিলাম, তখন আমার পেছনে চাকা স্কিড করতে লাগলো, কারণ কুয়াশা, লোহার ব্রিজে কুয়াশা পড়ছে, একদম পানিতে সয়লাব, আমার বাইকের চাকা স্কিড। তো আমি ঠান্ডা মাথা হয়ে গেলাম। ঠান্ডা মাথা হওয়ার পরে আমি চিন্তালাম না, ঠিক আছে, মানে তখন কিন্তু একটা মানে ইয়ে কাজ করে, যে আল্লাহ, প্যানিক সিচুয়েশন কাজ করে, যে আল্লাহ কি করতেছি কি করতেছি। তো আমি ঠান্ডা মাথা হয়ে বাইকের স্টার্টটা বন্ধ করে হাঁটায় 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 লোহার ব্রিজটা পার করলাম। লোহার ব্রিজটা পার করার পরে আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এখানেই টুইস্ট। তো যাওয়ার পরে আপনারা যারা হরিরামপুরের রাস্তা দিয়ে যাতায়াত করেন তারা জানেন, আমি জায়গাটার নাম জানি না, এখনো জানি না, দুইটা রোড চলে যায়, একটা বামের দিকে একটা ডাইনের দিকে। তো আমি ওই দুইটা রোডের দিকে আইসা আমি দাঁড়ায় গেলাম, কারণ আমি চিনি না জায়গাটা। তো আমি বাম দিকে যাব না ডান দিকে যাব এটা চিন্তা করতেছি, এবং আমি ফোন বের করে ওদেরকে ফোন দেওয়ার চেষ্টা করতেছি। যে দুইজন পিলিয়ন ছিল সেই দুজনকে আমি ফোন দেওয়ার চেষ্টা করতেছিলাম, এবং তারা কেউই ফোন ধরে না। মানে এত রাগ লাগতেছিল তখন, লিটারেলি, মানে ঘন কুয়াশার মধ্যে আমার এক হাত সামনে কি হচ্ছে বা 2 হাত সামনে কি হচ্ছে আমি দেখতে পারতেছি না। আবার ওদেরকে ফোন দিচ্ছি, ওরা ফোন পিক আপ করতেছে না, এবং ওরা ভাবতেছে যে আমি পেছনেই আছি, কারণ আমি অত খারাপ রাইডার না। আমি যত মানে দিন রাইড করছি ওদের পেছনে থেকে, আমি সবসময় পেছনে থাকতে পছন্দ করি। তো ওরা ভাবছে যে আমি তো পেছনেই আছি, কারণ ওদেরও কুয়াশার কারণে অনেক কিছু দেখা যায় না বা দেখা যাচ্ছে না। আরিফ নামে একটা ছেলে ছিল, ও আমাদের সাথে ফার্স্ট রাইড করতেছিল, ও ভাবছে আমি পেছনেই আছি, ওরও কোনো দোষ নেই। তো এই মতো অবস্থায় হঠাৎ করে একটা লোক, বয়স্ক, পরনে পাঞ্জাবি পায়জামা, পায়জামা ছিল নাকি জানি না, কুয়াশার জন্য অত বোঝা যায় না, দাড়ি টাড়ি আছে, আমার গায়ের লোম দাঁড়ায় গেছে। তো উনি এসে আমাকে একদম একটা দরাজ কণ্ঠে জিজ্ঞেস করতেছে, কোথায় যাবা? আমি ভাবছি ওই মানিকগঞ্জে ওই সব জায়গায় সাধু টাধু ও এই টাইপের লোকজন, এই টাইপের গণ্যমান্য লোকজন বসবাস করে। তো আমি ভাবছি কে না কে, পাগল টাগল হইতে পারে। আমি কোনো অ্যান্সার দিইনি, অ্যান্সার না দিয়ে আমি আবার মোবাইলে ওদেরকে ফোন করার চেষ্টা করতেছি, তো ওরা ফোন পিক করতেছে না। উনি আবারও জিজ্ঞেস করলো, আমি এই কণ্ঠটা আমি কখনোই ভুলবো না, বলল, দেখো আমাকে বলো তুমি কোথায় যাবা। আমি বললাম যে আমি একটু রাগান্বিত হয়ে গেছিলাম, কারণ ওরা ফোন ধরে না, ওরা ফোন ধরতেছে না। রাগান্বিত সব কণ্ঠ শুনে আমি বলছি, এই আপনাকে কেন বলবো আমি কোথায় যাব? আপনি কে যে আপনাকে বলতে হবে? উনি বলল যে আমি জানি তুমি কোথায় যাবা, এজন্য আমি জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় যাবা, আমাকে বলো, আমি তোমাকে পথ দেখাইতে সাহায্য করতে পারি। তো আমার মানে একে তো শীতের মধ্যে একটা কাঁপুনি কাঁপুনি লাগতেছে, আর কুয়াশাতে কোনো কিছু দেখা যায় না, লাইটের হ্যালোজিনে একটু একটু ওনার চেহারাটা বোঝা যাচ্ছে, আর একে তো ওরা ফোন ধরতেছে না। তো আমি একটু ভয়ই পেয়ে গেছিলাম, এবং
তখন আমার ভয় কাজ করতেছে, তখন আমি প্যানিক হয়ে গেছিলাম। এতক্ষণ কিন্তু আমি একটু স্বাভাবিক ছিলাম, একদম স্বাভাবিক আকারেই সবকিছু নিতেছিলাম। হ্যাঁ, একটু রাগ কাজ করতেছিল, কিন্তু যখন উনি বলল যে আমি জানি সম্পূর্ণটা, তুমি কোথায় যাবা আমাকে বলো, আমি তোমাকে বলে দিই কোথায় যেতে হবে, তখন আমার প্যানিক কাজ করা শুরু করছে। কারণ এই সাধু সন্ন্যাসী টাইপের লোকজন, আমি জানি না কে কিভাবে নিবেন, তো আমার কাছে ভয় লাগা শুরু করছে। তো আমি বললাম যে দেখেন কাকা, আমাকে বিরক্ত কইরেন না, আমি একটুখানি আহ, পথ হারায় ফেলছি, আমার বন্ধু বান্ধবরা এই পথ দিয়েই গেছে, এখন কোথায় গেছে, ডাইনে গেছে না বামে গেছে আমি সঠিক জানি না। তো আমি বললাম যে আপনি কি দেখছেন? কয় না, আমি তো দেখি নাই। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপর উনি বলল যে তবে তুমি ডান সাইডে গেলে ওদেরকে পাবা। ততক্ষণে 7-8 মিনিটের কিন্তু একটা গ্যাপ হয়ে গেছে ওদের সাথে, কারণ বাইকে চললে 7-8 মিনিটের গ্যাপ অনেক বড় গ্যাপ, প্রায় 3-4 কিলোমিটারের একটা গ্যাপ হয়ে গেছে যেহেতু রাতের রাস্তা। তো তত মধ্যে সাকিব নামে, সাকিব তুই দেখতেছিস নাকি জানি না বা শুনতেছিস নাকি, সাকিব নামে একটা ছেলে আছে আমাদেরই ভাই ব্রাদার, ও ফোনটা করছে আমাকে যে কোথায়। আমি বললাম যে আমি তো পথ হারায় ফেলছি, এখন এদিকে দুই রাস্তার একটা মানে দুই দিকে একটা রাস্তা চলে গেছে, দুইটা রাস্তা, একটা বাম দিকে একটা ডান দিকে, আমি তো পথ হারায় ফেলছি। কয় ব্রাদার আমরা তো ডান দিকে আসছি। ওই ব্যক্তিটার সাথে কিন্তু একদম মিলে গেছে। তখন আমি ভয়ে একদম মানে আমার গলা টলা শুকায় যাওয়ার মতো অবস্থা। কয় ডান দিকে আসতে থাকো, একটাই রাস্তা। আমি আবার একটা গালি দিয়ে বলছি, এই একটাই রাস্তা, তোমাদের একটাই রাস্তা করতে করতে কোথায় নিয়ে যেত আল্লাহ জানে, কারণ আমি হরিরামপুর চিনি না। তো ও আবার সাকিবের বাইকে বসা ছিল পেছনে, তো সাকিব বলতেছে যে আইসাপর একটাই রাস্তা। তো আমি আবার লুকিং গ্লাসে, আমার লুকিং গ্লাসে একটুখানি দেখার চেষ্টা করলাম, আমার ব্যাকলাইটের আলোতে আবছা আবছা লাল লাইটের আলো বোঝা যাচ্ছিল, তখনও সে ওই লোকটা ওইখানে ছিল দাঁড়ানো। লুকিং গ্লাসে তাকায়া আমি দেখলাম যে ওই লোকটা চুটকির মতো হাওয়াতে গায়েব হয়ে গেল। মানে এটা আসলে কি ছিল? এটা আদৌ কি মানুষ ছিল, নাকি এইটা কোনো অন্য কিছু ছিল? আমি এখনো মানে ভেবে চিনতে পাই না। আমি এখনো আমার ওই গাণিতিক বিশুদ্ধতা মিলাইতে পারি না যে এইটা আসলে উনি কি ছিল। আমার অনেক জানার কৌতূহল বশত আমি বাইকটা সাইড স্ট্যান্ড করে আমি একটুখানি পেছনেও গিয়েছিলাম, ওনাকে খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু পাই নাই। আমি একদম পাই নাই। আমার আসলে এটা মানে একটা যে কি ইনসিডেন্ট আমার জীবনের, আমি কখনো ভুলবো না, কখনো না। আমার এই গল্পটা যারা যারা শুনেছেন তারা হয়তোবা বুঝতে পারবেন যে আমি একটা হরফ, একটা নোক্তাও এতদিন পরে এসেও নতুনের মতো বলেছি। মানে আমার কাছে মনে হয় এটা গতকালকে হয়ে গেছে আমার সাথে। তো এই ইনসিডেন্টের কথা আমি কখনো ভুলবো না। তো তারপরে আমি যখন গেলাম ডানের দিকে, ওরা দাঁড়াইছিল, কিছুক্ষণ পরে আমি ওদেরকে পায়ে গেছি। তারপর ওদেরকেও ইনসিডেন্টটা বলছি। দেন বলছে যে সৈকত বলছিল যে বাইচে গেছে, ওর ঘাড়ে টাড়ে গর্দন টর্দন ধরে নাই। তো এই এই ছিল আমার প্রথম গল্প। তো এটাই আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটা অদ্ভুত অলৌকিক একটা গল্প বলতে পারেন, বা রিয়েল স্টোরি বলতে পারেন এটাকে। এখন আমি আমার লাইফের দ্বিতীয় ঘটনাটা বলার চেষ্টা করতেছি। দেখেন, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস তো অনেক ঘটে, অহরহ ঘটে, কিন্তু কিছু কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আছে যেটা আপনার হৃদয়, মন এবং সবকিছু একসাথে ছুঁয়ে যায়। এই ঘটনাটা আমি আমার পেজেও বলার চেষ্টা করছিলাম, অনেকে হাসাহাসি করছে। আমি জানি এই ঘটনাটা শোনার পরে আপনারাও হাসাহাসি করবেন। ঘটনাটা ছোট কিন্তু ইন্টারেস্টিং। এই ঘটনাটা হলে গিয়ে আমাদের মানিকগঞ্জে ঘটছে, এবং আমি জানি না মানিকগঞ্জে কেন আমার সাথে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বেশি হয়। আমি মানিকগঞ্জকে পছন্দ করি না, মানিকগঞ্জ আমাকে পছন্দ করে তা জানি না। তো আমি কিন্তু রাতের বেলা চলতে বেশি পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। রাতের বেলা আমার লাইটের আলো থাকবে, ফগ লাইটের আলো থাকবে, আমি যাইতে থাকবো একসাথে ওই আলোর সাথে, আমার কাছে একদম শাহেনশার মতো লাগে একটা ব্যাপার। তো আমি সোলো রাইড, গ্রুপ রাইড যেটাই বলেন, রাতের বেলা দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমি এই যে রিসেন্ট পাস্টে, লাস্ট ডিসেম্বরের কথা এটা, তো ওই শীতের সময়, কোইন্সিডেন্টলি সব ঘটনা শীতের সময়ই ঘটে আমার সাথে। তো
আমি 11টা কি 11:30টার দিকে, তখন তো আহ, দেশের পরিস্থিতি একটু খারাপ। আমার বাবা যেতে মানা করলো যে যাস নে, কালকে সকালে যাস। আমি বললাম "আচ্ছা, না আমি আজকেই যাই, বৃহস্পতিবার রাত যেহেতু আমি গেলে 2টা দিন পাবো, একটুখানি সুন্দরভাবে ঘোরাঘুরি করতে পারবো। তো আমি আমার বাবার অবাধ্য সন্তানের মতো সেই দিন রাত্রেবেলা 11টার দিকে রওনা দিয়ে দিলাম। তো সুন্দর, আমি হেমায়তপুরের রাস্তাটা দিয়ে সিঙ্গারের রাস্তা দিয়ে যাচ্ছি। আমি সিঙ্গারের রাস্তাটা আমার অতীব পরিচিত রাস্তা, কারণ ওইখানে আমার মানে জব লাইফের 2.5 বছর সিঙ্গারেও কাটাইছি। তো রাস্তা পুঙ্খানুপুঙ্খভাবে আমি জানি, চিনি। তো ডিসেম্বর ডিসেম্বরের প্রথম দিকের কথা। তো ঘন কুয়াশার মধ্যে অবাক চায়ের স্টেশনে, যে মানে অবাক চায়ের দোকানে যে চা খেলাম অনেকটা পথ পাড়ি দিয়ে এসে। তো অতটুকু পর্যন্ত ঠিক ছিল। তারপর মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে আসলাম। বাস স্ট্যান্ডে এসে আরেকটা ব্রেক দিলাম। ব্রেক দেওয়ার পর একটা ছোট ভাই আসলো, ছোট ভাইয়ের সাথে দেখা করলাম। দেখা সাক্ষাৎ করে প্রায় 12টা বেজে গেছে, 12টা 12:30 কাছাকাছি। 11টার দিকে রওনা দিয়েছিলাম, 11:15টার দিকে, তো 12:30 কাছাকাছি বেজে গেছিল। তো আমাদের মানিকগঞ্জ মেডিকেল কলেজের যে রাস্তাটা আছে, ওই রাস্তাটায় জয়রা নামে একটা রাস্তা পড়ে। ওই রাস্তাটার দুই পাশে হলো গিয়ে ক্ষেত এবং দুই পাশে সারিবদ্ধভাবে গাছ। ওইখানে অনেক সময় প্যারানরমাল অ্যাক্টিভিটিস ঘটছে এবং অনেক সময় অনেকেই বুঝতে পারে যে এই ঘটনাটা আসলে সত্যি। তো আমি যাচ্ছি যাচ্ছি, আমার কাছে কেন জানি মনে হইল যে কেউ একজন আমার জ্যাকেটটা ছুঁয়ে মানে হাতটা টাচ করে এভাবে করে চলে গেল। তো আর চলে যাওয়ার পর আমার গাটা এমন ভাবে শিউরে উঠলো, মানে একদম জার কাটা দিয়ে দেয় না, ওরকম জার কাটা দিয়ে উঠছিল যে আল্লাহ কি ঘটলো এই ঘটনাটা। আমি বাইক থামাই নাই, আমি কিচ্ছু করি নাই, আমি আমার মতো করে চলে গেছি। কিন্তু এখানে দাঁড়াইলে কি হইতো না হইতো আমি জানি না। অনেকে বলে যে এই ধরনের জিনিস যখন চলাফেরার মধ্যে থাকে তখন হয়তো বা মাঝে মাঝে টাচ লাগতে পারে। আমি এটা নিয়ে হুজুরের সাথেও কথা বলার চেষ্টা করেছি, একটা ইমাম সাহেবের সাথে। তো বলছে যে অনেক সময় চলাফেরা করলে এরকম টাচ লাগে। আর মাঝে মাঝে যে ওই যে থাপ্পড় টাপ্পড় দেওয়া যে ইনসিডেন্টগুলো ঘটে, ওই সময়ের মধ্যেই ঘটে। ধরেন ধাক্কা টাক্কা লেগে গেল, ওনারা যাচ্ছে, তো ওনাদের যখন মন মেজাজ খারাপ থাকে তখন কিন্তু ওনারা থাপ্পড় টাপ্পড় দিয়ে দিতে পারে। অনেকে বলে যে আহ, অলৌকিক থাপ্পড় বা অদৃশ্য থাপ্পড় খাইছি আমি, এই ঘটনা নিয়ে আবার অনেকে হাসাহাসি করেন। আপনারা এই জিনিসগুলা করবেন না, কারণ এই জিনিসগুলা সত্যি হয় এবং এই জিনিসগুলা আসলেই সত্য। তো সেই দিনের ওই ঘটনাটা আমি আমার ভ্লগিংয়েও বলার চেষ্টা করছি, অনেকে হাসাহাসি করছেন, কিন্তু এটা সত্যি। তো এই ছোট্ট একটা ঘটনা। তো আহ, এইরকম হয়, আমার সাথে হয়েছে এইরকম আরো ঘটনা আছে, কিন্তু এই 2টা গল্প হলে গিয়ে আমার মানে এখনো আমার হৃদয়ের একটা বড় অংশ জুড়ে আছে। ধন্যবাদ। আচ্ছা, আমি আমার এখন শেষ ঘটনাটা বলবো। এইটাও মানিকগঞ্জের। আমি মানিকগঞ্জে বেশি যাতায়াত করি, এজন্য মানিকগঞ্জের সাথে আমার অ্যাটাচমেন্টটা বেশি। এজন্য মানিকগঞ্জের সাথেই হয়তো বা এই ধরনের ঘটনা আমার ঘটছে। তো একদিন আমরা আমি গ্রামে গেছি, অনেকদিন পরে। তো আমার বন্ধু আছে সীমান্ত, ওই সীমান্তর সাথে আরেকটা বন্ধু আছে আমার সজীব। সজীব হলো গিয়ে আহ, গাড়ি চালায়। গাড়ি চালায় বলতে ও ড্রাইভিং করে একটা মালিকের গাড়ি। তো সজীব সেদিন ফ্রি ছিল। তো আমি সীমান্ত বলল যে তুই যখন অনেকদিন পরে আসছিস, চল আরিচায় যে আমরা ইলিশ খায় আসি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, গুড। তখন মানে মোটামুটি শীত পড়বে পড়বে ভাবে এরকম একটা সময়। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে যাওয়া যায়। এইটাও অনেক আগের ঘটনা, 15-16 সালের দিকের ঘটনা। তো সজীবের গাড়ি নিয়ে আমরা গেলাম। সজীব শর্ত দিছিল যে আমার গাড়িতে গ্যাস ভরে দিতে হবে, কারণ মালিকের গাড়ি চালায়, আরেকজনের গাড়ি চালায়। তো আমরা গ্যাস ফুলফিল করে দিলাম, মানে যতটুকু লাগবে আরিচা যেতে। আমি বললাম যে কত টাকার গ্যাস লাগতে পারে, এত টাকার গ্যাস আমরা ভরলাম গুড লাক ফিলিং স্টেশন থেকে। আপনারা যারা মানিকগঞ্জে থাকেন তারা জানেন যে গুড লাক ফিলিং স্টেশনে গ্যাসও বিক্রি করে। যাই হোক, তো এখান থেকে
গ্যাস বললাম, গ্যাস ভরে আমরা আরিচার পথে রওনা দিলাম। তখন বাজে কয়টা, রাত 10টা, 10:30 এরকম। গেলাম আরিচায়। যাওয়ার পরে একটুখানি নদীর পাড়ে টাড়ে বসলাম, বসে তারপরে আবার ডিনার করলাম ইলিশ মাছ দিয়ে। ভাতটা খেয়ে তখন প্রায় 12টা বেজে গেছে, 1-1.5 ঘন্টা চলে গেছে। দেন আমরা আসতেছি, গাড়ি চালাচ্ছে সজীব এবং আমি সামনে বসা, সীমান্ত পেছনে। সজীব আর সীমান্ত দেখলে বা শুনলে এই ঘটনাটা রিলেট করতে পারবে। তো আমাদের মানিকগঞ্জের এখানে মুলজান নামে একটা জায়গা আছে। এখনো মুলজানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটে না এমন সংখ্যা খুব কম। আপনারা যারা মানিকগঞ্জে বসবাস করেন তারা জানেন সেলফি বাস ম্যাক্সিমাম সময় মুলজানে অ্যাক্সিডেন্ট করে, এবং মূলযানে অ্যাক্সিডেন্ট করার রহস্য আজ পর্যন্ত, আমরা তো ভাই ছোট মানুষ, বড় বড় অনেক বিজ্ঞ মানুষরাও মূলযানে অ্যাক্সিডেন্ট কেন হয় এই ঘটনা বলতে পারে না। কোনো কোনো ড্রাইভারের মতে মূলযানের ওই সূক্ষ্ম বাঁকটায় 2টা বাঁক দেখে, মূলযানের ওই সূক্ষ্ম বাঁকে কাউকে হাঁটতে দেখে সাদা কাপড় পরা, মূলযানের ওই সূক্ষ্ম বাঁকে কোনো বাচ্চাকে দেখে দৌড়াইতে, কোনো কুকুরকে দেখে দৌড়াইতে। এই ধরনের ঘটনা ঘটে। এই সেম ঘটনার মতো আমাদেরও সাথে ঘটল, এবং আমি আর সীমান্ত কিন্তু দেখতে পাই নাই। দেখছে কে? যে ড্রাইভিং সিটে ছিল, দ্যাট মিন্স সজীব। কি দেখছে? আমরা তরা ব্রিজ থেকে মূলযানের যে বিদ্যুৎ অফিসটা আছে, ওই বিদ্যুৎ অফিসটা পার করেই একটা সূক্ষ্ম বাঁক পড়ে, মানে মানিকগঞ্জে যাওয়ার পথে বাঁকটা হয় লেগে একটু ডানে মোড়ে, আর মানিকগঞ্জ থেকে আরিচা যাওয়ার পথে বাঁকটা হয় একটু বামে মোড়ে। তো ওই বাঁকে যাইতে যাইতে ও বলে উঠলো হঠাৎ করে যে কিরে, রাস্তা কি 2টা? আমি আবার দুষ্টামি করলাম, হ্যাঁ 2টা তো রাস্তাই, একটা হইলে গিয়ে আমাদের সাইড, আরেকটা হইলে গিয়ে অপর সাইড, রাস্তা তো 2টাই। ও আমাকে মানে তাড়াতাড়ি চিল্লায় বললো যে আরে না, রাস্তা আমি 2টা দেখতে পারতেছি, মানে একটাই রাস্তা, বামের রাস্তায় আমি 2টা দেখতেছি। আমি পুরা যে কি বলে। সীমান্তর দিকে তাকাইলাম আমি, সীমান্তকে আমি তো একটাই রাস্তা দেখতেছি, আমরা কিন্তু মানে গাড়ি চলতেছে আমাদের। তো তাড়াতাড়ি গাড়ি থামাইলো। গাড়ি থামানোর পরে ও সূরা কেরাত পড়া শুরু করলো, আমরাও আমাদের মতো মানে সূরা কেরাত পড়তে থাকলাম। ও বলল যে এটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি ছাড়া আর কিছু না। তো সূরা কেরাত পড়ার পরে একটুখানি চোখে পানি টানি দিলাম, ওর চোখে পানি টানি দিল। তারপরে ও দেখলো যে না, ঠিক আছে, রাস্তা ঠিক আছে। তারপরে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা ওই দিন ওই রাস্তা দিয়ে এসে পড়ছি কোনো রকম কোনো ইনসিডেন্ট ছাড়া। তো এরকম অনেকে দেখে, অনেক ড্রাইভাররা, বাস ড্রাইভাররা এরকম দেখে। এটা চোখের ভ্রম ধারণাও হইতে পারে, বা চোখের একটা মানে কি বলে ওইটাকে, মরিচিকাও হইতে পারে, অথবা প্যারানর্মাল অ্যাক্টিভিটিসও হইতে পারে। কারণ রাস্তা 2টা দেখা এটা ক্লান্তিনেসের জন্য হইতে পারে, অনেক সময় হয়, কিন্তু আমরা তো ক্লান্ত ছিলাম না, আমরা মাত্র মানিকগঞ্জ থেকে আরিচা, আরিচা থেকে মানিকগঞ্জ গেছি। তবুও যদি ক্লান্তনেস আমাদের বোধ হয়ও, ওই যে মাঝে মাঝে কেউ কেউ একটা মেয়েকে হাইটা যেতে দেখে, বাচ্চাকে হাইটা যেতে দেখে, এইগুলো তো আর ক্লান্তনেসের কারণে হয় না, এগুলা হইলে গিয়া ওনারা দেখায় দেখা, ওনারা দেখা দেয় দেখা। সো এই তো আমার এই শেষ গল্প ছিল এটা। তো আশা করি ভালো লাগছে, এবং এটা গল্প না, এটা হলে গিয়া জীবন থেকে নেওয়া এক একটা কি বলবো, সত্যি ঘটনা। শুরু করতেছি আমার প্রথম স্টোরি। তো ভাই এটা আমার ফ্রেন্ডের থেকে কালেক্টেড মানে একটা গল্প। মানে ও তখন গ্রামে ছিল আর কি, গ্রামে থাকতো নর্মালি, এখন ঢাকায় থাকে। তো সেই বন্ধুটা আর কি গ্রামে থাকতো, আর তার এক মামা ছিল যে থাকতো চট্টগ্রাম। ওই টাইমে চট্টগ্রাম শহরের দিক থাকতো। তো তার মামা ঈদের ছুটিতে গ্রামে যায় ঘুরতে। তো অনেকদিন পর মামা আসছে, সবাই মিলে অনেক খুশি। তো তার মামা ভাগ্নে আবার ওই টাইমে একটা প্ল্যান করে যে রাত্রেবেলা তারা মাছ ধরতে যাবে। মাছ ধরতে যাবে, সামনে একটা খাল ছিল। তাদের বাড়ির একটা উদাহরণ আমি দিই। তাদের বাড়িটা ছিল এমন জায়গায় যে তাদের বাড়ির পিছন সাইডে একটা খাল ছিল, বড়, অনেক বড়, যেখানে অনেক মাছ এগুলো মানে তারাই পালতো, আবার
অনেক মাছ আগের থেকে নাকি ছিল, শোনা আর কি যা। তো যেই মানে যেটা বলছে তারা, যে রাতের বেলা তারা মাছ ধরতে যাবে, অবশ্যই তারা তাই করলো। রাতে এশার আজান দিল, তারা দুজনেই নামাজ কালাম পড়ে আর কি। তো নামাজ কালাম পড়ে তারপরে করলো কি, মানে খাবার টাবার খেয়ে তারা দুজন, যেই রাত টাইপ অফ 11:30 কি 12টা বাজছে, সবাই যখন একদম ঘুম, ওই টাইমে তারা দুজন চুপি চুপি বের হয়ে যায় যে মাছ ধরবো আজকে। তো আমার বন্ধু একটা, ওই যে মাছ ধরার একটা এক ধরনের টাইপ অফ একটা লাঠির মধ্যে যে অনেকগুলো প্যারাক থাকে, ওই রকম একটা জিনিস নিয়ে যায় যে মাছ ধরবে, আর ওর মামা যায় খালি হাতে। আবার দুজনের একটা ব্যাড হ্যাবিট ছিল, মানে খুব খারাপ অভ্যাস, যেটা যে দুজন স্মোকিং করতো। তো ওই টাইমে করলো কি, তারা দুজন সুন্দর মতো ওই খালে নামে মাছ ধরার জন্য। তখন আবার খালে পানি অনেকটাই কম, অনেকটা, মানে তাদের হাঁটুর থেকে একটু নিচে এরকম টাইপ পানি, আর একদম শেষের দিক মানে চারো সাইডে হইলো কাদা কাদা এরকম। তো তারা তখন খালে নামে মাছ ধরার জন্য নাইমা তারা দুই মামা আর ভাগ্নে গল্প করতে করতে মাছ ধরতেছে। তো তার মামা হঠাৎ দেখে একটা মাছ, মানে বড় একটা মাছ নাকি তার দিকে লাফায়া আসছিল, তারপর সেই মাছটাই নাকি অন্যদিকে যাচ্ছে। তার তার মামার একটা লোভ লাগে, তার মামা করে কি ওই সাইডেই চলে যায় ওই মাছটা ধরার জন্য আর কি। যখন মাছটা ধরার জন্য চলে যায়, তখন কিন্তু ওই আমার ফ্রেন্ড আর কি, সে কিন্তু ওই সাইডটা একলা, আর ওর মামা অপর সাইডে, মানে কিন্তু আমার ফ্রেন্ড কিন্তু জানে না যে তার মামা অপর সাইডে চলে গেছে। এখন আমার ফ্রেন্ডের কাছে ওই টাইমে সিগারেটও ছিল না, মানে সে যে স্মোকিং করে তার কাছে যে সিগারেটটা থাকবে, যে মানে রাতের বেলা এমনিও একা একা ওই টাইমে, সে জানে না সে একা। ওই টাইমে সে জানে যে তারা দুইজন, আর তার কাছে সিগারেট রাখে নাই, সে তার মামার কাছেই রাখছে, বিকজ সে লুঙ্গি পরে নামছিল, আর তার মামা নামছিল ওই টাইমে জিন্সের প্যান্ট পরে, তাই মানে যাতে পকেটে রাখতে সুবিধা হয় জিনিসটা, তাই সে করে কি তার কাছে দিয়ে রাখে। তার মামা তো অন্যদিকে চলে যায়, আর সে ওইখানেই মাছ ধরতেছে। তো সে মাছ ধরতেছে, কিন্তু সে ফিল করতেছে তার পিছে এখনো তার মামা আছে, কিন্তু তার মামা কিন্তু ওই টাইম ওইখানে নাই, তার মামা অলরেডি ওখান থেকে চলে গেছে ওই সাইডে, অন্য সাইডে সে মাছ ধরতেছে। এখন কিলো, সে মাছ ধরতেছে, কিন্তু মানে তার যে একটা বড় পাতিল বা মানে যেই জিনিসে সে মাছটা রাখছে সেই জিনিসটা ভরতাছে না মাছে। মানে সে তো মাছ ধরতেছে আর রাখতেছে, বাট মানে সেদিন মাছও পাচ্ছে খুব, কিন্তু সেই মাছগুলো সে রাখতে পারতেছে না পাতিলে, যেই রাখতেছে মানে কোথাও মানে উধা হয়ে যেতেছে একদম ডাইরেক্ট কথায়। যখন পাচ্ছে না, তখন সে কি করলো, মানে জিনিসটা আর কি একটু অবজার্ভ করলো যে মাছগুলো গেল কই। তো একটু পরে সে শুনে যে মাছ খাওয়ার একটা শব্দ থাকে না, যে একটা মাছ, কাঁচা মাছ যদি চাবাই চাবাই কেউ খায়, বা একটা মাছ কিছু একটা খাইলে যে একটা সাউন্ড হয়, ওই রকম একটা সাউন্ড সে খেয়াল করলো। তো সে হঠাৎ করে না, মানে পিছনে তাকাইলো, ঘুরা পুরা বডি নিয়ে সে পিছনে যেই তাকাইলো, দেখে একটা কালো, মানে একদম ফুল কালো একটা কিছু, মানে একটা ছায়ার মতো জিনিস, অবয়ব টাইপ, মানে কিছু একটা জিনিস তার মাছগুলো মানে খাচ্ছে আর কি। তো তারপরে আবার আরেকটা যখন পাতিল থেকে সেই জিনিসটা মাছটা নিতে গেছে, তখন ও আবার করছে কি, যে ওই জিনিসটার হাত থেকে ওই মাছটা মানে টান দিছে। টান দেওয়ার পর ওই জিনিসটা একটা গর্জন করে ওঠে, এমন ভাবে গর্জন করে ওঠে যে অনেক জোরে একটা শব্দ হয়। শব্দ হওয়ার পরে মানে ও ছাড়া এই শব্দটা কেউই শুনে নেই, এত জোরে একটা গর্জন ছিল তার। তো সেই গর্জনটা মানে সে খেয়াল করছে, এমনকি ওই গর্জনটা শোনার পর সে নিজেও অনেকটা ভয় পেয়ে যায়, মানে তার ভিতরে কেমন যেন কাজ করতেছে। আর সেই জিনিসটার তৎক্ষণাৎ যেটা হয়, তখন যখন খাচ্ছিল তখন তার চেহারাটা সে তখন খেয়াল করে নাই আর কি। যখন যে মাছটা টান দিল তার থেকে, তখন তার চেহারাটা সে খেয়াল করলো যে তার চেহারাটা ছিল এরকম, মানে একদম বীভৎস কালো, তার চোখগুলো ছিল একদম টকটকে লাল, মানে একদম বিচ্ছিরি একটা চেহারা। ও আমার যেভাবে এক্সপ্লেন করছিল, তারপরে মানে ওই জিনিসটা দেখার সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায় ওই পানির ভিতরে। মানে সে এমন জায়গায় অজ্ঞান হয়ে যায় যে তার হাঁটু সমান পানি ছিল। তো সে তো মনে করছিল অজ্ঞান, মানে আমারে বলছে যেটা, যে সে অজ্ঞান যখন হয়েছে তখন নাকি তার একটু হইলেও ভাবনা ছিল যে সে হয়তো বা আজকে ডেড, মানে সে মরে যাবে। বাট কিছুক্ষণ পর, মানে কিছুক্ষণ বলতে ওর কাছে কিছুক্ষণ বাদ, ওর মামা প্রায় 3 থেকে 4 ঘন্টা পর ওরে খুঁজে পায় ওই যে যে খালটা ছিল, ওই খালটার একদম সাইডে যেখানে কাদা ছিল, মানে কাদা টাদা ছিল, ওই জায়গাটায় তারে খুঁজে পায় শোয়া অবস্থায়। এমনকি পাতিলের ভিতরে একটাও মাছ ছিল না তখন।
মানে শুধু হাড় ঘোর আর ওই কাটা এগুলা ছিল। তখন কি করলো, ওর মামা তখন বুঝছে যে কিছু একটা হইছে, হয়তো বা ভয়ানক কিছু, ও ভয় পাইছে। তো না মানে ওনার আম্মুরে ডাক দিল, ওর মামার আম্মুরে, মানে ওর নানি লাগে, তাকে ডাক দিল। তো ওইখানে ওর নানি, যে ওর নানির আবার রুমটা ছিল ওই যে খালের যে সাইডটা ছিল, ওই সাইডটা ওর নানি ওই টাইমে থাকতো। তো ও উইঠা, মানে সরি, ওর মামা উইঠা কি করলো, ওরে কোনো মতে কোলে নিয়ে ওর নানি বাড়ির উঠান পর্যন্ত গেল। যাওয়ার পরে ওর মামাও পড়ে গেছে, ও পড়ে গেছে, কিন্তু ও তখনও সেন্সলেস অবস্থায়। তো তারপরে ওর নানি বের হইলো, বের হয়ে ওর মামারা জিজ্ঞেস করলো যে তোরা রাত্রে বাইরে কেন, মানে অনেকক্ষণ বকাঝকা করার পর যখন দেখে তার নাতি অসুস্থ বা খুব খারাপ অবস্থায়, সেন্সলেস অবস্থায় আছে, তখন তখন সে কি করলো যে তার উপর একটু পানি ছিটা টিটা দিল, গরম পানি দিয়ে গোসল করাইলো, এই করলো সেই কারণে ওই অবস্থায় সে তখনও অজ্ঞান। তারপরে বাসার ভিতরে আনার পরে তার একটা হুজুর নিয়ে আসে। সেই হুজুরে অনেক দোয়া টোয়া পড়ার পর প্রায় সকাল সকাল, তার মানে একদম ফজরের আজানের পর পর সকাল হয় যখন, তখন যে তার ঘুমটা ভাঙে। মানে ঘুম বলতে কি, সে অজ্ঞান যখন ছিল, মানে সেই জিনিসটা কাটে। কাটার পর যেই সে ওঠে, ওঠার পরে তার নানি তার মুখের থেকে সব ঘটনা শুনে। শোনার পরে করে কি, মানে তখন ও খেয়াল করে না যে তার হাতে একটা ছাপ, মানে ওর হাতে ওইখানে কেউ এরকম মনে করেন ভাইয়া যে ধইরা এরকম একটা চাপ দিয়ে কেউ ওরে টাইনা নিয়ে আসছে, এরকম একটা ছাপ তার হাতের, মানে লাল হয়ে রয়েছে একদম, ডাইরেক্ট ওই জায়গাটা লাল হয়ে রয়েছে। তো ও ওই জিনিসটাও লক্ষ্য করে, যে ও নিজে লক্ষ্য করে এবং ওর নানিরে দেখে না এই জিনিসটা কি। পরে ওই হুজুরে দেখানোর পর হুজুরও কেমন যেন একটা করে, মানে হুজুর কিছু একটা বুঝতে পারে আর কি, এর জন্য কেমন একটা করে। পরে ওর নানিরে সাইডে নিয়ে হুজুরে আর কি সবকিছু খুইলা বলে যে কি হইছে না হইছে বা ওই জিনিসটা কি। তো ওর নানির থেকে পরেও শুনে যে ওই জিনিসটা একটা খবির জিন ছিল, যে যে ওরে মারতে চাইছিল, কিন্তু ঠিক ওই টাইমেই ওর মামা ওদিকে চলে আসে। প্রথমে ওরে চাইলেই করতে পারতো কি, যে পানিতে চুবায় মারতে পারতো, কিন্তু ওরে পানিতে চুবায় মারে নাই, ওরে সাইডে নিয়ে আসছে। সাইডে নিয়ে এসে ওরে কাদার ভিতরে, মানে একদম মাথাটা আর কি কাদার ভিতরে ভাইয়া ঢুকাই দিবে, এরকম একটা করছে। মানে ওই হুজুরটা আর কি, যে হুজুরটার কথা বললাম একটু আগে, ওই হুজুরটা ওনার জিন দিয়ে জানতে পারছে জিনিসটা, যে আসলে ঘটনাটা কি হয়েছে। তো ওই পর্যন্ত মানে ঘটনাটা থাকলে তাও মানে মোটামুটি ঠিক থাকতো। তারপরে ওই হাতের যে একটা দাগ ছিল, ওইটা আর কি তখন হুজুর বলে যে এটা যাইতে সময় লাগবে, এরকম একটা কথা বলে, বা এমন হইতে পারে 2-1 দিনের ভিতরে চলে যাইতে পারে। বাট ওর ঠিক কিছু ঘন্টা পরেই অনেক জ্বর আসে, অনেক। আর ও উল্টা পাল্টা মানুষকে গালিগালাজ করা শুরু করে, মানুষকে মারধর করা শুরু করছে। মানে আর ওর একটাই কথা ছিল মুখে, যে নানু আমি মাছ খাবো, বা যেই হোক, মানে যেই আসতো আমি মাছ খাবো। তো ওই টাইমে মানে একটা ভয়াবহ অবস্থা। তখন হুজুর আসে, হুজুর আইসা যখন মানে আসনে বসে আর কি, হুজুর ওরে নিয়া আসনে বসার পর মানে ওই জিনটারে জিজ্ঞেস করে তুই ওরে কেন ধরছিস। বলে আমি তোর ক্ষতি করি নাই, আমি চুপচাপ মাছ খাচ্ছিলাম, তো আমাকে মাছ খাইতে দেয় নাই, আমি মানে ওরে নিয়ে যাব, আমার মাছ খাইতে দেয় না, আমার আটকাইছে কেন, আমি হয় ওরা মেরে ফেলবো, নাহলে আমি আমার সাথে নিয়ে যাব, নিয়ে ওরা ওইখানে যায় মেরে ফেলবো, এরকম একটা কথা হয়, হুজুরের সাথে তর্কাতর্কি হয়। কিন্তু এট লাস্ট হুজুরও তারে ছাড়াইতে পারে নাই। হুজুর বলছে যে তার উস্তাদ আছে, তার কাছে ওরে নিয়ে যেতে হবে, নাহলে খুব খারাপ অবস্থা হবে। আসলে জিনটাও ছিল মোটামুটি ভালোই শক্তিশালী, ওনার জিনের থেকেও শক্তিশালী ছিল বিধায় সে কিছু করতে পারতাছিল না। সে অনেক তর্কাতর্কি করে, হুজুর অনেক খারাপ অবস্থা হয়ে যায় নাকি ওই টাইমে, আমি যতদূর শুনছি ওর থেকে। আর ওর জ্বর ওই টাইমেও কিন্তু জ্বর, আর হাতের এই যে দাগটা তখনও স্পষ্ট, প্রায় অনেক দিন এরকম জ্বর থাকে তার, আর 7 দিনের মতো ওই দাগটাও থাকে, এই দাগটা চলে যায় আর জ্বরটাও চলে যায়, কিন্তু আর ওই জিনিসটা আর ছাড়তাছিল না। তো ওই হুজুরের ওস্তাদ যখন আসে, আসার পর মানে হুজুরের ওস্তাদ করে কি, একটা গোল বৃত্ত আঁকে, বৃত্ত আঁকে ওরে বসায়। বসায় কিছু কিছু জিনিস আছে, ও মানে নিজে বলতে পারে না, ও যা শুনছে তাই আমারে বলছে, যে একটা বৃত্তের ভিতরে ওরে বসাইছে, ওর নানি যেভাবে ওরা এক্সপ্লেন করছে। তো অনেক জিনিস নাকি ওর নানুরে রাখতে বলছিল, যে এগুলো রাখো, মানে আমি আইসা এগুলো এগুলো লাগবে কিন্তু। তো আসে মাগরিবের নামাজের পর, তারপর আসন বসায়, একটা গোল বৃত্ত করে কইরা তাকে বসায়। বসানোর পরে ওই জিনরে হাজির করে হুজুর, ওর শরীরেই হাজির করে। হাজির করার পর ওই জিনের সাথে অনেক মোকাবিলা করার পর নাকি শুনি যে জিন মানছে যে ওর শরীর ছাড়বে, কিন্তু এর জন্য ওরে কিছু দেওয়া লাগবে, ওর একটা আস্ত খাসি ওরে দেওয়া লাগবে, নাহলে ও চলে যাবে না। তো তারপরে শুনছি ওই আস্ত খাসি দেওয়ার পর নাকি তার থেকে ওই জিনটা চলে গেছে, এবং
আর পরবর্তীতে ওর কোনো সমস্যা হয় নাই। তো ভাইয়া এই ছিল আমার প্রথম কাহিনী। তো এবার আমি চলে যেতে চাই আমার দ্বিতীয় কাহিনীতে। আমার দ্বিতীয় স্টোরিটা ছিল মানে আমারই এক এলাকার ছোট ভাই আমাকে বলছে যে তারা আবার রাত্রে পোস্টারে কাজ করতো। তো আমি ওরতে জিজ্ঞেস করছি, তুই তোরা রাত বিরাত ঘুরে বেড়াস, তো কোনো কাহিনী আছে তোর সাথে, আমার চাইলে বলতে পারোস। আমি এগুলো আবার শুনতে ভালোবাসি, তো তাই আমাকে বললো যে ওই দিনকারে ওরা করছে কি, মাগরিব আর আজানের পর পর ভাতটাত খায়া ওরা দুজন আর কি, ওরা এক বন্ধু আর ওই ছেলেটা আর কি যার সাথে ঘটনা ঘটছে, ওরা দুজন করে কি যে কাজের জন্য বের হবে। তো বের হয়ে ওরা মালিকের কাছে যায়, যাওয়ার পরে মালিক বলে যে যায় ভ্যান নিয়ে আসো। তো ওরা ভ্যান ট্যান নিয়ে আসে, ভ্যান ট্যান জোগাড় করে, জোগাড় করে ওরা পোস্টার দেয়, আঠা দিয়ে দেয়, স্বাভাবিক ব্যাপার যেগুলো দিয়ে পোস্টার লাগানো হয় আর কি। তো ওরা করে কি ওই পোস্টার নিয়ে অনেকক্ষণ ঘোরাফেরা করে, যেখানে মনে করেন ওদের ভাইয়া যে এশার সময় কাজ শুরু করে দিলে ওদের প্রায় 12টা কি 12:30 1টার দিকে ওদের কাজ নাকি শেষ হয়ে যায়, ওরা আমরা বলছে। কিন্তু ওই দিনকার ওরা কাজই শুরু করছে 12টার পর। আর ওদের কাজের যে জায়গাটা ছিল, মানে কাজের যেখানে কাজটা করার জন্য ওদের পাঠাইছিল ওই আফতাবনগর, ওই খালি সাইডটা যেখানে আছে না, ওই রাতের বেলা ওরা ওইখানে গেছিল কাজ করতে। তো স্বাভাবিক ব্যাপার ওর এখানে কাজ করতে গেছে। কাজ করতে যাওয়ার পর ওরা সুন্দর মতো কাজ করতেছে, বিভিন্ন খাম্বায় দেয়ালে ওরা পোস্টার লাগাইতেছে। তো ওই যার সাথে ঘটনা ঘটছে, মানে ওই দুজনের সাথে দুজনই দেখছে, কিন্তু ঘটনাটা মূল কাহিনী যার সাথে ঘটছে তার কথাই বলি, যে ও নাকি দেখতে পাইছে ওই খালি যেই জায়গাগুলো আছে গাছ গাছালি ভরা আফতাবনগর, ওই যে চায়না প্রজেক্টের ওই সাইডটায়, ওইখান দিয়ে নাকি একটা হঠাৎ করে দুইটা মানে মার্বেলের মতো মানে কিছু একটা ঝুলে উঠছে ওর দিকে। আর মানে একটা নিঃশ্বাস অনুভব করছে, একটা নিঃশ্বাস শোনা যায় না, যেমন একটা কেউ মানুষ যদি একটা নিঃশ্বাস নেয় জোরে সোরে, ওরকম একটা নিঃশ্বাস নেয়, মানে নিচে কিছু একটা যে ও শুনতে পাইছে। তো ওর বন্ধুরে বলে যে বন্ধু, তুই কিছু শুনতে পাচ্ছিস দেখ তো। ও মানে ওই ছেলেটা ওই টাইমেও কিছু হয় না, ওই ছেলেটা ওই টাইমেও কিছু শুনতে পাচ্ছিল না। তো ওই যখন ওই টাইমেও কিছু শুনতে পাচ্ছিল না, কিন্তু ওই ছেলেটারও ভয় লাগতেছিল যে ও কি বলে এই রাতের বেলা, তো ওর অনেক কিছু বলে যে তুই আমার ভয় দিতে শুধু শুধু। তো ওরা দুজন করলো কি, ভ্যানটা নিয়ে আস্তে আস্তে সামনে আগাইতেছে, যে সামনের দেয়ালে বা সামনের একটা খাম্বা ছিল এখানে পোস্টার লাগাবে। যেই পোস্টারটা লাগাইতে গেছে ঠিক ওই টাইমে মানে ওদের ভ্যানের যে মানে হঠাৎ করে ভ্যানের মানে ভ্যান রাইখে তারা কি করতেছে, একজন আঠা দিতেছে আর একজন পোস্টার লাগাবে, এরকম টাইপ সময় ভ্যানটা একটু সামনে চলে গেল একা একা, একা একা মানে অদ্ভুত ভাবে। তো ওরা দুজনই খুব অবাক, কিরে এটা হইলো কেমনে। ওরা হয়তো বা ভাবছে যে ব্রেক করে নাই তাই এরকম হয়েছে। তারপর ওরা পোস্টারটা লাগায় যেই ব্রেকের দিকে মানে হাতটা নিল, তখন দুজন খুব ভয় পেয়ে গেছে, কারণ ব্রেক ওই টাইমও আটকানো, কিন্তু ওদের ভ্যান কিন্তু ওদের থেকে অনেকটাই সামনে আগায় গেছে। তো তাও ওরা একটু মানে যেই ছেলেটা আর কি কাহিনী করছে, সে আবার মাদ্রাসা লাইনে পড়াশোনা করছে, সে দোয়া টোয়া পড়ছে, ওর গায়েটায় ফু দিছে, ওর বন্ধুর গায়েও ফু দিছে। ওরাও কাজ করা মানে পরেও স্টার্ট করছে, যে আবার কাজ শুরু করলো। এবার হইলো কি, মানে ওরা ভ্যানে প্যাডেল দেয়, বাট ওদের ভ্যান আগাচ্ছে না, মনে হয় কেউ কোনো শক্তি দিয়ে ওদের ভ্যান আটকায় রাখছে। অনেক ট্রাই করে, মানে তারা কোনোভাবে পারতাছে না ভ্যানটারে সামনে আগাই। তাদের কেউ একজন পিছন থেকে টেনে ধরছে, এরকম ভাবে আমরা বলছে যে ওরে কেউ টেনে ধরছে, কিন্তু ওদের ভ্যান আগাইতেছে না। আর বন্ধু কইতেছে, কিরে বন্ধু তুই চালাইতে পারতাছিস না, তাহলে আমারে দে। পরে ওর বন্ধু যখন নিচে সেম অবস্থা, ভ্যান চলতেছে না, কি একটা অবস্থা। তখন কি হলো, ওই সাইড দিয়ে আবার একটা মানে জায়গা আছে, যে জায়গাটা মন নিলেই সাইডে নাকি অনেক বড় বড় তাল গাছ, তারপর নারকেল গাছ, এইসব জায়গা। তো ওরা করছে কি, আস্তে আস্তে ঠেইলা ঠুইলা যেমনে পারছে, মানে আগায় না আগায় না আগায় না, ওই পর্যন্ত নেওয়ার পর আর ভ্যান এবার কেউ আগাইতে পারে না। এবার একদম টোটালি স্টপ হয়ে গেছে, কেউ মানে চাইলেও ঠেইলেও পারতেছে না একটু সামনে নেবে। তখন কি করবে, তখন আর মানে ওদের মাথায় কিছু আসতেছে না যে আমি এখন কি করব না করব, কিভাবে করব, জিনিসটা না পেরা ওরা করলো কি, ওরা এক বন্ধু মানে পিছন দিয়ে তাও ঠেলতেছে, আর এক বন্ধু সামনে দিয়ে ওই যে প্যাডেল মারতেছে। তো ওই টাইমে মানে একজন লোক ওর সাইড দিয়ে হাইটা যাইতেছে হঠাৎ করে, মানে লোকটার এতক্ষণ দেখে নাই কিছু না, ওদের কাছ থেকে হঠাৎ করে একটা লোক হাইটা গেল। তো ওই লোকটারে ডাক দিল। তো ওই লোকটা বলল কি যে
মানে ওই লোকটারে যখন ডাকতেছে লোকটা কিছু শুনতেছে না, তারপর অনেক চেষ্টায় তারা ডাক দেওয়া হয়েছে। ডাক দেওয়ার পর লোকটা তার কাছে আসে, মানে ওদের কাছে আসে। আসার পর কোনো কথা না বইলা ওদেরকে একটা ঠেলা দিয়ে দিল। মনে হলো কি মানে এতক্ষণ যে জাম যে একটা ভ্যান ওইটা একা একা আবার চলা শুরু করছে। তো ওরা এটা মাথায় না দিয়ে যে ভ্যান চলতেছে আমরা সামনে চলে যাই, সামনে চলে যাই, ওদিকে যাই আমরা লাগাই, এদিকে লাগাবো না, এদিকে একটু ভয় লাগতেছে লেগা। তো ওরা কিছু দূর যাওয়ার পরে দেখে ভ্যানটা আবার সেম কাহিনী। এবার পিছে তাকায় দেখে ওই লোকটাও নেই। ইনস্ট্যান্ট মানে একজন লোক আপনার সামনে দাঁড়ায় আছে, ইনস্ট্যান্ট নাই। তো ওরা তো পাইছে আরো ভয়। ঠিক ওই দিক থেকে এবার মানে যেই বন্ধুর সাথে মানে যেই ছেলেটার সাথে আর কি কাহিনীটা ঘটছে, ওর বন্ধু বলতেছে দেখ বন্ধু ওই দিকে যেন ওই ঝোপের আড়ালে কে যেন দাঁড়ায় আছে। এবার ও খেয়াল করছে যেটা ওইটা আমারে বলছে যে ভাই আমি দেখতেছিলাম যে ওইখানে একটা মানে একটা মেয়ে দাঁড়ায় রয়েছে, একদম একটা মেয়ে, মানে একটা শাড়ি পুরা, লাল শাড়ি পুরা আমার ডাকতেছে যে এদিকে আসো এদিকে আসো। আর আমারও ওর দিকে কেমন যেন আকর্ষণ কাজ করতেছে, আমিও ওর দিকে হাঁটতেছি। এবার ওই ওর বন্ধু ডাক দিতেছে এই ওদিকে যাইস না, কিন্তু ও হাইটা হাইটা যাচ্ছে যাচ্ছে আর মানে ওর বন্ধুর কথা কোনোভাবে জবাব নাই, কিছু নাই, শুনতেছে না, ও হাঁটতেছে। যে হাঁটতে 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 মানে ওই মেয়ের কিছু কাছে যাবে, ঠিক ওই টাইমে মানে মেয়েটার যে এক সাইডের মুখ নাকি তখন ঢাকা ছিল যখন ওরা ডাক দিছে, বাট এক সাইডের মুখটা নাকি খুলে গেছে। খোলার পরে দেখে মেয়েটার ওই সাইডটা একদম মানে পুইরা ঝলসা গেছে এরকম অবস্থা। আর মেয়ের এক সাইড থেকে নাকি বাজে গন্ধে ভইরা গেছে, আর তার মুখ থেকে প্রচন্ড লালা পড়তেছে। মানে আমার বলছে এমন গন্ধ ভাই যে একটা লাশ পচা ঘরে বা একটা লাশ যদি পচা যায় যেরকম ঘ্রাণ আসতে পারে ওরকম গন্ধ ভাই। তো ও মানে ওই টাইমে কি করলো, ওই জিনিসটা দেখার পরে ওই পিছন ফিরা দৌড়ায় আসে, আর বন্ধুরে বলে বন্ধু তুই ভ্যান মানে যেমনে পারো চালা। ওরা দুজন দোয়া কালাম পড়তাছে আর ভ্যান টানতাছে, কিন্তু ভ্যান কোনোভাবে আর সামনে আগাচ্ছে না। ওই টাইমে ওই জিনিসটাও ওদের পিছে মানে আস্তে 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 করে ওদের দিকে মানে আগায় আসতেছে। জিনিসটা ওদের দিকে এমন ভাবে আগায় আসতেছে যে ওরাও পারতাছে না কিছু কইরা মানে ওই জিনিসটা এই করবে। তো ওর বন্ধু ছিল ওর সাইডে, তখন আইসা বসছে যে বন্ধু মানে একটা ভয়ের সময় কি না কি করছে ওদের মানে তেমন মাথা ছিল না, কিন্তু ওর বন্ধু নাকি ওর পাশে বসা। ওর বন্ধু ওই টাইমেই নাকি সেন্সলেস হয়ে যায় ওই জিনিসগুলো দেখা। আর ও তখনও মানে ভ্যানের প্যাডেল গুলা ঘুরাচ্ছে কিন্তু মানে শক্তি পাচ্ছে না, মানে ওর শরীর একদম অবশ হয়ে গেছে, ডাইরেক্ট কথায় কিচ্ছু নাই ওর কাছে। ও তখনও ভয় পাচ্ছে খুব, মানে কি করবে বুঝতেছে না। ঠিক ওই টাইমেই আল্লাহর রহমতে ওই জায়গায় একটা মানে পুলিশ যে টহল দেয় না আফতাবে, ওই পুলিশগুলো এখানে আসে। আসার পরে ওদের দিকে লাইট মারে যাই তোমরা কারা এখানে কি করতেছো এই টাইমে, মানে ওদের ধমক টমক দেয়। দেওয়ার পরে কি হয় ওদের দিকে তাকায় থাকে যে কি হয়েছে তোমাদের, বলো তোমাদের তো ভয়ভীতি কেন। ওরা কি করছে পুলিশের কোনো কথার জবাব না দিয়ে আগে পুলিশের গাড়িতে উঠছে, যে মানে এখনো সেন্সলেস হয় নাই সে, আর যে সেন্সলেস হয়ে পড়ে রয়েছে সে ওইখানে রয়েছে, মানে ওই ভ্যানের উপর শুয়ে রয়েছে সেন্সলেস হয়ে। তারপর পুলিশ তারাও উঠায়। পরে মানে ভ্যানটা কিভাবে আনে তা আমি জানি না, কিন্তু ওদের দুজনকে নিয়ে আসার পরে ওদেরকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, পরে ওরা ফুল কাহিনীটা পুলিশের ওই টাইমে খুইলা বলে। তখন পুলিশ বলে যে কয়দিন আগে এখানে একটা ঘটনা ঘটছে যে একটা ছেলের লাশ পাওয়া গেছে, নাকি তার শরীরের এই যে বুকের এক সাইডের অংশ নাকি কেউ খুবলায় মানে একদম খামছায় খামছায় উঠে কেউ, মানে ওই জিনিসগুলো আর পাওয়া যায় না, কিন্তু ওই খামচির দাগগুলা ভিতরে যে একটা মাংসের একটা মানুষের ধরেন কেউ একটা খামচায় যদি মাংস উঠায় ফেলে ওইগুলা বুঝে যাইতেছে, কিন্তু এখানে যে মাংসটুকু আছে ওই জায়গায় আর ওইটা নাই। সেদিনকার মতো কাজ অফ দিয়ে ওরা বাসায় চলে যায়। যাওয়ার পর ওর আম্মুরে আর কি কিছু বলে না। সকালবেলা ওর অনেক জ্বর, জ্বর আসার পরে ওর আম্মু ওরে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোর, তোর এত জ্বর কেন, আবার তোর বন্ধুরও নাকি জ্বর শুনলাম, তোর সাথে যে কাজে গেছে। মানে ওরা দুজনের এই কথা কথা মানে এগুলা শুনলো। শোনার পর ওর আম্মুরে সবকিছু যখন খুইলা বললো, তখন ওর আম্মু বলতেছে তোরা রাতের কাজ কেন করিস, তোরা মানা করছি রাতের কাজে যাইতে, তারপর তুই মানে অনেক বকাঝকা করে। বকাঝকা করার পর ওর মা করছে কি ওনার এক চেনা জানা ওঝা ছিল, ওই ওঝারে ডাইকা আনে। আনার পরে ওরা ঝাড়ফুঁক দেয়, ঝাড়ফুঁক দেওয়ার পরে ওরা একটা তাবিজ দেয় যে এটা সবসময় গলায় রাখতে। তো ওই জিনিসটা যখন ওরে দেয় ও করে কি
ওইটা পরে তারপরে নাকি ও অনেকটাই সুস্থ ছিল। সুস্থ থাকার পর মানে কিছুদিন রিসেন্টলি নাকি ওরে আবার জিনিসটা অনেকবার অনেক ডিস্টার্ব করে, রাত্রে ঘুমের ভিতরে ডাক দেয় নাকি, ওরা স্বপ্ন দেখায়। জিনিসটা নিয়ে আবার অনেক দৌড়াদৌড়ি করে, অনেক জায়গায় যায়। যাওয়ার পরে নাকি কোনখানে এক ওঝার কাছে যায় নাকি ও অনেক কিছু মানে তদবির করে, তারপরে নাকি অনেক কিছু তারা করতে দেয়, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে বলে। এগুলো করার পর থেকে নাকি তারা দুজন এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আর কি। এই ছিল আমার দ্বিতীয় কাহিনী। আমি যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা আমার নানা বাড়ি অম্বিকাপুর, অম্বিকাপুরের শ্মশান ঘাট কেন্দ্রিক। এটা শুরুতে এটা ঘটনাটা ঘটে সম্ভবত 1910 সালে। আর এটি আমার নানির মুখের থেকে শোনা। আমি যখন ছোট তখন আমার দেখতাম আমার খালারা, তারপরে মামারা, আশপাশের কৃষক টিষক যা ছিল, ওরা রাত্রে এখনকার মতো তো আর বিনোদনের জিনিস ছিল না, একমাত্র এই সমস্ত গল্পগুজব করতো, ভূতের গল্প। সেই গল্পটি আমার শোনা। ঘটনার শুরু একজ্যাক্ট সেই সালটার কথা এই আসলে আমার নানি তো ওরকম ভাবে সালের কথা মনে পড়ে না, তাও বলছে যে প্রায় 80-90 বছর আগের ঘটনা। ঘটনায় অম্বিকাপুর শ্মশানে একটা লোক থাকতো, তার নাম হচ্ছে বিভাস। তার কাজ ছিল শ্মশানেই ঘুমাইতো, মানুষের বাড়িতে চায় চিনতে চাল ডাল নেয়, হয়তো ওই জায়গায় রান্না করে খাইতো, বা কেউ লাশ পোড়াতে আসলে ওনারা কিছু দিত। এইভাবে তার জীবিকা, এভাবে সে চলতো। এবং তার আর একটা সবচেয়ে বড় শখ ছিল যে পচা গলা লাশ যে কেউ ধরা সাহস পাইতো না, সে কিন্তু আবার সেই লাশগুলোর প্রতি উনি পুরাইতো। এমত অবস্থায় একদিন অম্বিকাপুর শ্মশানের থেকে নদীর ওপারে, গ্রামের নাম হচ্ছে শোভারামপুর, ওই জায়গা একটি বটগাছের নিচে একটি লাশ পড়েছিল। লাশটা পচে গলে প্রায় মোটামুটি শেষের দিক, গন্ধ যখন ছাড়ছে তখন আশপাশের লোক টের পাইছে। টের পাওয়ার পর সবাই বলতেছে এই লাশ কি হবে, এই লাশ তো কুকুর কুকুর খাওয়া ছাড়া কোনো পথ নাই। কারণ এখন যদি নদী ভরা থাকতো তাহলে হয়তো আমরা নদীতে ভাসাই দিতাম, কিন্তু আমাদের সেই সুযোগটাও তো নাই। এক কাজ করো, নিচে ফেলাই দাও, কুকুর শিয়ালেরা সব খাক। এর ভিতর বিভাস জানতে পারে যে মানে যে একটি লাশ পড়ে আছে, অজ্ঞাত একটি লাশ। সে যাওয়ার পর বলল যে আপনাদের কোনো টেনশন করা লাগবে না, এই লাশটি আমি দাহ করব। শুধু আপনাদের একটু উপকার করতে হবে, যদি কেউ একটু খড়ি টড়ি অল্প কিছু দিতে পারেন, শ্মশানেও কিছু খড়ি আছে, তাহলে আমরা হয়তো বা আমি এটা পুরাবো, কারো কোনো সহযোগিতা লাগবে না। বললো, এলাকার লোক সবাই খুশি হলো, বললো যে তাহলে ঠিক আছে, তাহলে তুমি এক কাজ, তোমার তো খড়ি তো দিবই, বরং তোমার কিছু চাল ডালি দিয়ে দেবো, যাতে তুমি বেশ কিছুদিন খাইতে পারো, আমরা এলাকার লোক। তারপরে লাস্টে পুরাণের পরে এলাকার সবাই তারে সাধুবাদ দিল, ধন্যবাদ জানাইলো, তার এর মতো অবস্থায় আছে। এবং তারপরে তার জীবিকা নির্ভর মেন ছিল, হয়তো কারো বাড়ি গেলে 15 দিন 20 দিন পরে চাল দিত, ডাল দিত বা অন্য সামগ্রী দিত, ওটাতে সে কোনো রকম ভাবে খায়, কালী ঘরে ঘুমাইতো। এর মধ্যে এক বিশাল প্রতাপশালী এবং পয়সাওয়ালা লোক, তার ওয়াইফ তৎকালীন সময়ে কুষ্ঠ রোগে মারা যায়। ওই রোগটায় তৎকালীন সময়ের চিকিৎসার তো কোনো প্রশ্নই ওঠে না। এভাবে এমনকি তার নিজের আত্মীয় স্বজনও কেউ কেউ লাশ দাহ করা তো দূরের কথা, তার দেখতেও আসতো না, এত ঘৃণা করত। এর মধ্যে ওই লোক চিন্তা করলো যে না, বিভাসের কাছে গেলি মনে হয় আমি একটু শেষ ট্রাইটা একটু করে দেই। বিভাসটা বলল যে এরকম ব্যাপার, আমার ওয়াইফের এরকম এরকম ঘটনা, কুষ্ঠরোগে মারা গেছে, এখন তো শরীরটা পচে গেছে, দুর্গন্ধ বেরোতেছে, এখন তুমি কি করতে পারবা আমার জন্য? তখন বলল যে দাদা, আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই, এই লাশটা আমি দাহ করব। আপনি খড়ি দিয়ে দিবেন শুধু,
কয় তোমাকে খড়ি না, আরো তোমাকে 6 মাসের খাবার সহ আমি সবকিছু তোমার এই জায়গায় দিয়ে যাবো। কয় আমার কিচ্ছু লাগবে না, আমার অতদিনের খাবার লাগবে না, কিচ্ছু লাগবে না, আমি একটা মহৎ কাজ করতেছি, এটাই বড় কথা। কই ঠিক আছে, তাই চলো। কেউ যায় নাই, এমনকি তার হাজবেন্ডও বলতো ওই শ্মশানে যায় নাই। শ্মশানে যাওয়ার তারপরে উনি লাশটি নিয়ে আসার পরে উনি নিজের হাতে পুরাইলো, সবকিছু করলো, এবং জমিদার বলল যে তুমি আমার যে উপকারটা করছো, বলো তুমি জীবনে কি চাও, তোমার যে কোনো বিপদে আমি সহযোগিতা করব। বললো যে না, এরকম যে যেরকম বেওয়ারিশ লাশ, বিভিন্ন প্রকার অজ্ঞাত লাশ, এইসব এই হইলে পারে আপনি আমার শুধু হালকা কিছু খড়ি টড়ি এইগুলো ব্যবস্থা করে দিয়েন, কারণ যারা পুরাইতে আসে তাদের কাছ থেকে আমি এই খড়িগুলো সংগ্রহ করি, কিছু কিছু খড়ি সংগ্রহ করে রাখি। এখন আপনি যখন আমি বলবো তখন আপনি কিছু করে। কয় ঠিক আছে, সবাই খুশি হয়েছে। এর মধ্যে বেশ কিছুদিন যাওয়ার পরে উনি এলাকার লাঠিয়াল, বিশাল এক লাঠিয়াল, মানে যে সর্দার, অনেক বড় পাওয়ারফুল লোক, তারপরে তার স্ত্রীও মারা গেছে। কি রোগটা সেটা আমার নানি ভালো মতো বলতে পারে নাই, কিন্তু তার ঘরের মধ্যেই দুর্গন্ধ ছড়াই গেছে। বললো যে বিভাস, আমি তোমার কাছে আসছি, তুমি তো জানো আমার বিশাল বড় লাঠিয়াল বাহিনী আছে, আমি তাদের কাছে বইলেও ব্যর্থ হয়েছি আমার স্ত্রীর লাশটা দাহ করব কিভাবে। কিন্তু আমি তারে চাপা মাটি দিতাম, যদি সে আমার কাছে বলে গেছে মৃত্যুর আগে যে যে আমাকে দাহ করতে হবে। যাক, ভালো কথা। তখন বলল যে আপনি কোনো টেনশন করেন না, আমি সবকিছু ব্যবস্থা করব। আর তার বিশাল লাঠিয়াল বাহিনীও পর্যন্ত কোনো অবস্থাতে তারা রিস্কটা নেয় নাই। বললো যে আমাদের দ্বারা আপনি আমাদের যাই করেন না করেন, আমরা এই লাশ পোড়াতে পারবো না, কারণ আমরাও মানুষ, আমাদের একটি ঘৃণাপীতি আছে। যাক, তোমরা যখন পারবে না, তাহলে বিভাস সবকিছু নিয়ে শ্মশানে আসছে, এবং লাঠিয়াল বাহিনী চতুর্দিক দাঁড়ায় রয়েছে, পুরানো দেখতেছে, কিন্তু চিতার কাছে কেউ যাচ্ছে না। এমতো অবস্থায় তার স্বামী আসার পরে, ওই প্রতাপশালী লোকটা আসার পরে তার হাতে একটু স্পর্শ লাগে ওই বিভাস বিভাস বাবুরে। তখন বলতেছে, এই তুমি অপবিত্র লোক, নিকৃষ্ট লোক, তুমি আমার হাত কেন স্পর্শ করছো? এখন তো লাঠিয়াল বাহিনী বলতেছে যে তুই তো চরম অপরাধ করছিস, তোরা এর জন্য শাস্তি দিতে হবে। কোনো অবস্থাতে আমরা কোনো কিছু শুনবো না। এক কথা, দাহ করা শেষ হওয়া মাত্রই তাকে প্রচুর পরিমাণে সবাই মিলে, মানে তার লাঠিয়াল বাহিনী তাকে প্রচুর মারধর করে। মারধর করার পরে এমত অবস্থায় একটা অবস্থাতে সে মারা যায়। মারা যাওয়ার পরে বেশ কিছুদিন পর ওই জমিদার তার একটি ছেলের মৃত্যুর পরে সে লাশটা নিয়ে এসছে। লাশটা নিয়ে আসার পরে গভীর রাত হয়ে গেছে, এর ভিতর আস্তে আস্তে একটা লোক খোঁড়াইতে আসতেছে। বলে যে কে তুমি? মুখটা দেখার পরে বলতেছে, বিভাস, তুমি কেন? তুমি তো অনেক আগেই তো মারা গেছো। এই কথা বলার পরে তিনি এমন ভাবে করে যে আমি তোকে আজকে ছাড়বো না, আমি তোকে আজকে কোন অবস্থাতে আমি তোরে মাইরে ফেলাবো। কথাটা এত বড় লাউডলি হচ্ছে, সবার কান ফাইটে যেতেছে। আর সে বিভাস করে কি, 4-5টা আসার মারে ওই লোকটাকে মাইরে ফেলায়। এখন এলাকার লোক সবাই বলতেছে যে কি ব্যাপার, বিশাল আতঙ্ক। যখন এই বিভাসবাবুকে নৃশংসভাবে হত্যা করার পরে
এলাকার সবাই এই জমিদার বলছিল যে এর লাশ দাহ যেন না করা হয়, এর লাশ কুকুর বিড়ালে খাবে। স্বাভাবিক নিয়মে সব তাই খায়। তারপরে শ্মশানে একটার পর একটা অলৌকিক ঘটনা দেখা যায়, গলা কাটা মানুষ, গরু ছাগল অনেক কিছু দেখা যায়। তারপরে একটা পুরোহিত, রাজবাড়ি থেকে একটা পুরোহিত আনছে, বললো যে এইরকম ভাবে বিভাস আমাদের খুব ডিস্টার্ব করতেছে। তারপর বললো যে বিভাসকে কেন আপনারা কিভাবে মারছেন? বললো যে এরকম ব্যাপার, কুকুর বিড়াল দেখা হইতে চাইছিলাম ওই শ্মশানের ওই পাশে। তখন বলছে যে কোন পাশে? কয় তুমি আসো। তৎকালীন সময় শ্মশানে প্রায় 8টা-10টা বট গাছ ছিল। বল এই জায়গা যায় দেখে যে বেশ কয়েকটা হাড্ডি রয়েছে, মানে যে বিভাস। তারপর বললো যে এই হাড্ডিগুলো তোমরা দাহ করো। দাহ করার পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এই ছিল আমার প্রথম ঘটনা। এখন আমি আমার দ্বিতীয় ঘটনাটি বলবো। এই ঘটনাটি শোনা আমার ভাগ্নি আরিয়ানার কাছ থেকে। আরিয়ানা বর্তমানে লন্ডন প্রবাসী। এই ঘটনাটি আমার আব্বা মার কাছে যখন বলে, এই ঘটনাটি শোনার পর আমরা আসলে সকলেই ভয় পাই। এই ঘটনাটি আমি বলছি। আমার ছোট বোনের শ্বশুরবাড়ি মাদারীপুর। ওখানে একটি বিশাল বড় একটা মসজিদ ছিল। এখন রমজান মাসে সাধারণত তারাবি পড়ানো হলে এই বিভিন্ন বাড়ি থেকে এক একজনের খাবার দিয়ে দেয়। মানে যে এক বাড়ি থেকে আজকে 2 দিন, কাল বাড়ির থেকে এরকম 2 দিন। এটা এখনো আমাদের প্রচলিত আছে। যাই হোক, একদিন উনার মূল খাদেম ছিলেন, ওর নাম হচ্ছে সাখাওয়াত হোসেন, এবং আর একজন সহকারী ছিল, তার নাম হচ্ছে আদিয়াত। যাই হোক, সাখাওয়াতকে বলছে তুমি যাও, তারাবির নামাজ শেষ হয়েছে, তুমি আমার খাবারের ব্যবস্থা করো, খাবারটা নিয়ে এসো। ও স্বাভাবিক নিয়মে টিফিন কারি নিয়ে গেছে, মানে যে হুজুর রাত্রে খাবে প্লাস সেহরিতে খাবে। খাবারটা নিয়ে আসার পর তখন রাত্রি বাজে 10টা থেকে 10:30। তখন কিছু দূর গেলে একটা তেঁতুল গাছ থেকে এক মহিলা ডাকছে, এই সাখাওয়াত, কোথায় যাস খাবার নিয়ে? আমার একটু খাবার দিয়ে যা। তুমি যে ব্যক্তি হও না কে, আমার হুজুরের খাবার এবং আমার খাবার রাত্রে আমরা খাবো, আবার সেহরিতে খাবো, তোমার খাবার দেবো কোন দুঃখে ঠেলায়? কয় না, তুই কাজটা ভালো করছিস না, তুই খাবারটা দিয়ে যা। বলে যে না। কিছু দূর গেলে বলল যে তুই ভদ্রলোকের মতো, তুই যদি তোর অমঙ্গল না চাস তাহলে খাবারটা দিয়ে যা। এবং যে হুজুরের কাছ থেকে যে হুজুরের খাবার নিয়ে যাচ্ছে সে হচ্ছে মাদারীপুর অঞ্চলে অনেক বড় আলেম, এবং জিন ভূত ওনার কাছে এগুলো আবার কিছুই না। এবং সাখাওয়াতও ব্যক্তিগতভাবে কিছু শিখেছে। তারপরে বলল যে এরকম ব্যাপার, তুই তো দিবি না, আমি তোর পিছন থেকে ডাকতেছি, আমি তোর সামনে থেকে ডাকবো। আমিও কিন্তু কিছু জানি, আমি বুঝতেছি তুমি কে, সুতরাং তুমি আমাকে কোনো অবস্থায় ডিস্টার্ব করার চেষ্টা করো না। কয়তার দ্বারা ডিস্টার্ব কাকে বলে আমি তোরে দেখাইতেছি। মহিলা কণ্ঠে উনি করে কি, টিফিন কারিটা ধরে টান দেয়, বলে এই তুই যাবি কোথায়? তুই দাঁড়া, তোর খাবার তো নিছি, এইবার আমি তোরে খাবো। এবং মহিলাটির বিভৎস চেহারা, মানে স্বাভাবিক মানুষের চেয়ে অনেক অনেক লম্বা। ও তখন করছে কি, দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে মসজিদের সামনে আসে চিৎকার দিছে। চিৎকার দেওয়ার মানে এই না যে সেন্সলেস হয়ে গেছে, ওর শরীরটা কাঁপতেছে। এখন ওর চিৎকার শুনে
কয় হুজুর আপনি একটু বেরোন। কই কিরে তোর সমস্যাটা কি? কইল হুজুর রাত্রে এরকম এরকম ঘটনা ঘটছে। কয় কোন জিনের এত বড় কলিজা যে আমার খাদেম রে অ্যাটাক করে? বিষয়টা কি? কয়, এত বড় জিন এই অত্র অঞ্চলে হয়ে সারে নাই যে আমার উপর দিয়ে করো। কয় ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না, যা খাবার তুই আজকের মতো তুই পাশে মাদারীপুর শহরে যায় কিছু খাবার কিনে নিয়ে আয়, কালকে আমি ব্যাপারটা দেখতেছি। যাক স্বাভাবিক নিমে খাবারটা আনছে। পরের দিন আবার এই হুজুরের বৈশিষ্ট্য ছিল বেশ কয়েকটি জিন পালতো তার ভেতর থেকে মানে যে সেরা দুইজন সাহসী এবং খবরাখবর নিবে যে কোন জিন ওকে অ্যাটাক করছিল। কয় হুজুর আপনি কোনো টেনশন করেন না, আমি আজকের ভিতরেই আমি জানাই দিতেছি কোন জিনটা তার অ্যাটাক করছে। তারপরে বলতেছে যে রাত্রে এসে বলছে যে হুজুর এরকম ব্যাপার, আমরা তো খবর নিছি, এটা তো ভয়ঙ্কর শক্তিশালী শক্তিশালী জিন, ওনার নাম হচ্ছে জায়ান, ভয়ঙ্কর। আপনি কিছুদিন আগে ওকে আপনি বোতলবন্দি করছিলেন, আপনার শক্তির সাথে পারে না, আপনার কাছে জীবনও চাপবে না, এমন ওর খাদেম রে টার্গেট করছিল। কয় ও সারা পাইল কিভাবে? এই খবরটা তো তোমরা নাও। সারা পাইল কিভাবে? ওই একটা লোককে ভয়ঙ্করভাবে একটি জিন আক্রমণ করে, আক্রমণ করার পর হুজুর বহুত ট্রিটমেন্ট করার পরে ওই জিনকে বোতলবন্দি করে। সাখাওয়াতকে বলে যে সাখাওয়াত তুই যা নদীর পারে বা কোথায় পারস গাড়ি থুয়া ওই বোতলটা। ওই সাখাওয়াত করছে কি বিভিন্ন জায়গা খুঁজে খুঁজে পায় না, তার বালি মাটির ভিতরে গাড়ছে। আবার ওই পার থেকে একটা ব্যক্তির নাম হচ্ছে আতাউল হক, ও ফলো করতেছে, তিনি কৃষকের কাজ করে, যে এরকম ব্যাপার সাখাওয়াত কি গাড়তেছে ভিতরে, অবশ্যই কোনো সোনার রূপা হবে বা কোনো কিছু হবে, ও তো হুজুরের খাদেম, তাহলে হুজুর মনে হয় রমজান মাসে ওরে কিছু দিছে। তারপরে যাই হোক ও করে কি এই নদীর এই পারে আসে, খুঁজতে খুঁজতে কোথাও পায় না, একটা পর্যায়ে খুঁজতে খুঁজতে দেখা যায় একটা বোতল খুলে দেখে যে বোতলের মাঝে কিচ্ছু নাই। ও করে কি রাগে ঠেলাই করে কি আসার মারলেই পারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরে বললো যে হুজুর ওই জায়গা থেকে জায়েন মুক্তি পায়, মুক্তি পাওয়ার পরে এখন আপনি কি করবেন? এখন তো আমরা দুজন তো ওর কাছে কিছু না, আপনি খুব হুজুর বলল যে আমি খুব জানি ওরে 10 জন 15 জন আহ, জিন ওকে ওকে কিছুই করতে পারবে না, ওইলো ভয়ঙ্কর। যাই হোক বিভিন্ন রাজ্য থেকে হুজুর আরো জিন হাজির করে আবার হুজুরের আবার সাকসেস কি, আবার সে বোতল বন্দি করতে সক্ষম হয়। তারপর পরবর্তীতে জানা যায় যে বোতলটা ভাঙছিল তাকে একেবারে নদীর ভিতরে উল্টে করে মাথা নিচে পা উপরে এভাবে করছিল, কিন্তু ও টার্গেট ছিল সব সময় ছিল হলো এই সাখাওয়াত, কোনো কিছু করতে পারে না। ইনশাল্লাহ পরবর্তীতে তা আর কোনো ঝামেলা সৃষ্টি হয় নাই। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। এখন আমি আমার তৃতীয় ঘটনায় যাচ্ছি। তৃতীয় ঘটনাটা ফরিদপুর ভাটি লক্ষ্মীপুরের জাইলেবাড়ির একটা ঘটনা। জাইলেবাড়ি মানে যে সে সকালবেলা এ, সারাদিন সকালবেলা এবং সারাদিন ভরে মাছ মারে, ওরা করতো কি বিকালবেলা বিক্রি করত। বিকালবেলা বিক্রি করা অবস্থায় এ, তখন করছে কি
কিছু মাছ শেষ হয় নাই, বিক্রি শেষ হয় নাই, এর ভিতর প্রচুর ঝড় বৃষ্টি তৈরি হয়েছে। এমত অবস্থায় উনি করছে কি, আস্তে আস্তে আগাইছে, এবং এর মধ্যে এই ঝড় শেষ হওয়ার সাথে সাথেই এবং তার মাছগুলো বিক্রি হয়ে গেছে। এখন সে মনের আনন্দে আর একটা লোক পাইছিল, প্রথমটা বললাম আমি, এর নাম হচ্ছে নিরোদ জাইলা। এর ভিতর আবার আর একজন আব্দুর রব নামে এক লোক ছিল, সে কলা বিক্রি করত। তারা বললো যে দেখ, বেচা কিনা সব শেষ হয়ে গেছে, চল এখন আমরা বাড়ির দিকে আগাই। বলে যে আস্তে আস্তে সে বাড়ির দিকে আগাইছে। আগানোর পরে আবার ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এরা কোন রকম, পাশে একটা দোকান ছিল, এবং গোসল, বৃষ্টিতে এরকমই অবস্থা, সে গোসল করার মতো অবস্থা। তখন করলো কি, দাঁড়ানোর পরে একটা পর্যায়ে বৃষ্টি চলে যায়। বৃষ্টি যাওয়ার পরে বিষয়টা হলো কি, আস্তে আস্তে বলো যে চলো আমরা একটু এখন তাহলে আমরা বাড়ির দিক যাইতে পারি, সমস্যা নাই। কিন্তু ওনার বাড়ির 2 বাড়ি আগে একটা বিশাল একটা পুকুর ছিল। পুকুরে সবাই মনে করেন ওখানে গোসল করতো, জামা কাপড় ধোয়ার, মানে পুকুরটা এমনকি 12 মাস পানি থাকতো। তখন বললো যে পুকুরে এক কাজ করি, শরীর ভরাতে কেদা কুদে লাগে গেছে, এখন আমরা পরিষ্কার করে পুকুরে নেমে, কয় হয় এটাও খারাপ হয় না। এর মধ্যে দেখে যে পুকুরের উল্টে পাশে এক মহিলা কি যেন পানির মধ্যে ছটফট করতেছে বা কোনো কিছু ধুইতেছে, এরকম মনে হইতেছে। তার হচ্ছে সাদা কাপড় পরা। তখন বলছে, কি ব্যাপার মোমেনা খালা, মা, আমার নানি, এত রাত্রে, রাত বাজে প্রায় 12টা, এত রাত্রে উনি কেন ধুইতে আইছে? এত রাত্রে তো ওনার আসার কথা না। তখন বলছে যে হইতেও পারে গ্রামের ওনার নাতির হয়তো বা কেতা কাপড় বা পরিষ্কার করেছে, যেটু পাগলি টাইপের মহিলা। তার বললো যে দেখ, আমি ওই পাশে যাব, ওই নানির ওই জায়গায় যাব, নানির একটু সাহায্য করি, পুকুর থেকে উঠতেও তো ওনার কষ্ট হবে, তারপর বৃষ্টিতে পিছলে টিছলে হয়ে গেছে, তাহলে এক কাজ কর, আমি এখন যাইতে পারবো, তুই চলে যা, তুই বাড়িতে চলে যা, আমি যাইতেছি। পিছন থেকে ওই নিরোদ জেলা পিছন থেকে আয়সা বলতেছে, এ নানি, তোমার সমস্যাটা কি? তুমি এত রাত্রি করতেছো, তোমার সমস্যাটা কি? এত ধুইতেছো, কোনো কথার উত্তর দিতেছে না। কিছুক্ষণ পর তখন ধমক দিছে, কয় তোমার কি খুব দাম হয়ে গেছে নাকি? আমি তোমার নাতি, চলো তোমার বাসায় পৌঁছে দিই। তখন পিছনের দিক তাকায় দেখে একটা মহিলার কালো বিবর্ষ চেহারা, মানে চিন্তা শক্তির বাইরে। সে মহিলা করলো কি, একটি ছাগল গলার ওই জায়গাতে টান দিয়ে ছিঁড়ে ফেলাইছে, এবং সে মাথা খাওয়া শুরু করছে। এমত অবস্থায় দেখার পরে সে দৌড়ে যায় বাসায় গেছে। বাসায় যাওয়ার পর তার স্ত্রীকে বলে নাই, কোনো কিছু বলে নাই। পরের দিন তার স্ত্রীর কাছে বলছে যে রাত্রে এরকম এরকম ঘটনা ঘটছে। তার স্ত্রীকে বলার পরে সে বলল যে এরকম ব্যাপার, তুমি ভুল দেখছো, রাত্রে ফালতু কথা বললো না, এই কথা বললো। বলার পরে এ বললো যে হইতেও পারে, গভীর রাত্রের ব্যাপার তো। কিন্তু সে একদিন দেখে, ও তার পরের দিন রাত্রে কিছু খাওয়ার আওয়াজ পাইতেছে, যেমন হাড্ডি মাংস খালে যেরকম কটকট করে ওই রকম। তিনি করছে কি, বাইরের পর দেখে ওনার নিজের ছাগল গলায় থেকে খোলা, গলায় ওইভাবে রয়েছে, রক্ত পড়ে রয়েছে। তখন উনি চিন্তা করলো, আমি তো কালকে যা দেখছি এইটি তো মনে হয় সঠিক, এই ধরনের কোনো ঘটনা ঘটছে। পরে বলল যে এরকম ব্যাপার, ছাগল দেখছো? তার স্ত্রীকে বলতেছে,
ছাগল কিভাবে মাইরে ফেলাইছে, মোর টান দিয়ে গলা ছিঁড়ে ফেলাইছে। তারপরে সে টেনশনে পড়ে যায়। দ্বিতীয় দিন সে একই রকমের ঘটনা ঘটে। একই রকমের ঘটনা ঘটার পরে সে তো মহা টেনশনে পড়ে যায় যে আমার উম, 2টা ছাগল মাইরে ফেলাইলো। পরে তৃতীয় দিন একে অস্পর দেখে যে ওই সেই মহিলা যে নাকি তার মাথা, ওই ছাগলের মাথা খাইতেছে। সে আবার ছাগল পালতো, বেশ কয়েকটি তার ছাগল ছিল। তখন বলছে যে, এই বুড়ি, তুই যে আমার এত বড় ক্ষতি করতেছস, তুই পাইছসটা কি? আমি এত গরিব মানুষ। তখন করে কি বলছে, এতক্ষণ তো ছাগলের মাথা হলো আমার সবচেয়ে প্রিয়, আমি এখন তোর মাথা খাবো। এই কথা বলার সাথে সাথে বিভৎস অবস্থায় যখন সে অগ্রসর হতে থাকে, তখন সে চিৎকার দেয়। চিৎকার দিলে তার স্ত্রী, তার ভাই বিরাদার সব বাইরে হাসে দিয়েছে সেন্সলেস। তারপরে ওই ছাগল ওইরকম রয়েছে। পরে ঝাড়ফুঁক দিয়ে স্বাভাবিক নিয়মে তাকে সুস্থ করা হয়। সুস্থ করার পরে সে বলল যে এইরকম এরকম ঘটনা ঘটছে, কিছুদিন আগে পুকুরে একটা ঘটনা ঘটছে। তখন তার ওয়াইফ বলতেছে, এতদিন আমি তো বিশ্বাস করি নাই, তোমাকে কি করছে, যাই হোক, আমি এখন তো আর কোনো পথ নাই, এখন কি করা যায় বলো। তখন ফরিদপুর আলফাডাঙ্গা থেকে একজন বিশিষ্ট আলেম ছিলেন, তাকে খবর দেওয়া হয়। তাকে খবর দেওয়ার পরে সে কোনো কিছুতে বুঝতে পারতেছে না বিষয়টা কি, এবং তার পালিত একটা জিন ছিল, জিনের মাধ্যমে খবর নেয় যে এরকম ব্যাপার, এই মহিলা তোমার সবকিছু শেষ করে ফেলাইতো। তার টার্গেট ছিল, সে একদিন ছাগল খাইতেছিল, তুমি তাকে কেন ডিস্টার্ব করছো। বলো যে হুজুর এখন কিভাবে কিভাবে কি সম্ভব। সে বিভিন্ন ভাবে তার শরীর বন্দুক দিয়ে বা করে তারপর বলল যে এখন থেকে আর কোনো সমস্যা হবে না। সুতরাং এটি ছিল আমার তৃতীয় ঘটনা, এবং এখন আমি আমার চতুর্থ ঘটনায় যাচ্ছি। চতুর্থ ঘটনায় আমাদের এলাকায় একটা লোক ছিল, নাম ছিল মোহাম্মদ ভাই। তিনি ছিলেন মূলত এই চাল, গম, আটা এভাবে সে কেজির মাপে বাজারে বিক্রি করত। 1 কেজি 2 কেজি এভাবে করতে করতে এভাবে তার জীবিকা নির্বাহ চলতো। খুব একটা বড় দোকান ছিল না, ওই ছোটখাটো দোকান, তারপরও তার সংসার ভালো মতো চলে যেত। ওনার লাইফ স্টাইলটা ছিল অসাধারণ। লাইফ স্টাইলটা অসাধারণ ছিল কি, তার সর্বপ্রথম ঘুম থেকে 3টের সময় উঠতো। 3টের সময় ওঠার পরে তিনি গোসল টোসল করার পরে তার বাবার কবরের সামনে সে কোরআন শরীফ পড়ত। কোরআন শরীফ পড়ার পরে তারপর বাবার কবর জিয়ারত করে যাওয়ার পরে ঠিক ফজরের আজান যখন দিবে, তখন তিনি ঘর, মসজিদ, মাদ্রাসা, মসজিদটায় সে ঝাড়ু টাড়ু দেয়, ঝাড়ু দিয়া এবং সে নিজে আজান দেয়। নিজে আজান দেওয়ার পরে ভোরবেলা সে তার যে পেশায় ফিরে যায়। এমতো অবস্থায় দিনকাল তো খুব ভালোই চলছিল। এরকম তারে আমরা খুব শ্রদ্ধা করতাম যে অসাধারণ একটা লোক, নিজে মসজিদ পরিষ্কার করে, তা আজান দেয়, ফজরের আজান সবাই ঘুম থেকে ডাইকে উঠায়। এটা বিশাল একটা পুণ্যের কাজ। এই সমস্ত ভাগ্য হঠাৎ করে ওনার অসদাচরণ শুরু হয় কোনো অবস্থাতেই। সে এখন একরকম ব্যবহার, একটু পরে আর এক রকম ব্যবহার। সে নামাজ রোজা এগুলো শুনলে পারে সে খুব খুব চেঁচাচেতি করতো, এগুলো কিচ্ছু না, হ্যান ত্যান, এসব কথা
বাড়িতে তার একটা পর্যায়ে তার শিকল দিয়ে বাঁধা হয়। বিভিন্ন প্রকার কবিরাজ, ডাক্তার, অনেক কিছু দেখানো হচ্ছে, সে কোনো অবস্থাতেই স্বাভাবিক হইতে পারে নাই। হঠাৎ করে সে একদিন চেন কায়দা মতো খুলে একবার সে নিরুদ্দেশ হয়ে যায়। খুঁজতে 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 এখন ফরিদপুরে চরপদেশন নামে একটা জায়গা আছে, ওখানে তাকে বিভিন্ন আত্মীয়র মাধ্যমে খুঁজে পায়। খুঁজে পাওয়ার পর আবার বাড়ি নিয়ে এসে লোকজন গার্ড দিয়ে নিয়ে আসার পরে তার কিন্তু এরকম আচরণ টাচরণ কোনো কিছু যায় না, বরং আরো বাড়ছে। শিকল দিয়ে বাঁধছে। উনি রাত্রে পাশে একটি দাও ছিল, দাও দিয়ে নিজের গলা নিজে কাইটা আত্মহত্যা করে। এখন আত্মহত্যা করছে, এটা তো স্বাভাবিক, কি করা লাগবে। তার বাবার পাশে তার কবর দেয়। কিন্তু কিছুদিন পর সবাই লক্ষ্য করে ওই কবরের সামনে একজন পায়জামা পাঞ্জামি পইরা ওনার মতো এই লোক, সে এরকম করতেছে, কোরআন শরীফ পড়ে, সবকিছু পড়ে। এখন তো এলাকার অনেকেই গভীর রাত্রি 3:30টায় এই টাইমটায় এই দেখে খুব ভয় পায়, চরমভাবে ভয় পায়। সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি, ওনার কণ্ঠে নাকি গভীর রাতে নাকি আজানের আওয়াজও পাওয়া যাইত। মানুষ বলতো যে আতঙ্ক সৃষ্টি হতে, কি ব্যাপার, মোহাম্মদ মারা গেছে অনেক দিন হলো, তারপরে এরকম আজান দেয় কে এটা, আমরা তো খুব ভয়ের মধ্যে আছি। এটা অবশ্য ব্রিটিশ আমলের ঘটনা। এটা হলো তারপরে ওই সময় ভালো কোনো কবিরাজ ছিল না বা কোনো কিছু ছিল না। এখন খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা পাগলের মতো লোক বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে বলতেছে যে আপনাদের বাড়িতে কি আত্মহত্যা করছে নাকি? বলে যে করছে, এটা তো সবাই জানে। তখন বললো যে এই তো খুব ডিস্টার্ব করতেছে আপনাকে। বললো আমি কি একটু চেষ্টা করে দেখতে পারি? আচ্ছা, ঠিক আছে। বহুত চেষ্টা করে দেখে বিশাল একটি বদজিন তার রূপ অনুসরণ করে জনগণকে সবসময় ধোকা দেওয়া, ভয়ভীতি দেখানো, এটা কাজ। তারপরে বলল যে ঠিক আছে, তাহলে এখন আর কি করা যায়? এখন উনি কিছু শর্ত দিয়ে দেয়, আমার এই লাগবে, ওই লাগবে, সবকিছু লাগবে, আর আপনাদের এই বদজিনটা কোন অবস্থাতে আপনাদের ডিস্টার্ব করবে না। এখন সত্যি সত্যি তাই হয়। তার পরবর্তীতে এগুলোর কোনো আলামত দেখা যায় না। যদি কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে কিংবা গলায় দড়ি নেয়, আপনাদের আতঙ্কিত হওয়ার কারণে মনে করুন যে এটা বদজিনের কারবার, এরা এই সুযোগগুলোই খোঁজে। সুতরাং এই ছিল আমার সর্বশেষ